ওকে, গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে। জি স্যার। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে থার্ড মান্থের থার্ড ক্লাস। আর আমরা গত ক্লাস পর্যন্ত পড়েছি আমাদের পয়েম ইকো। আমরা মনে হয় টেক্সটটা পড়েছি, তা কি গত ক্লাসে? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, তো যদি পড়ে থাকো, আমি একটু রিভিশনের জন্য দিয়েছিলাম, তো সবাইকে একটু পড়েছো? রিভিশন দিয়েছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, একটু জি বই স্যার। থেকে বা এর থেকে পড়তে বলেছিলাম, তো আশা করি সবাই পড়েছো। তো কারো কি কোনো প্রবলেম আছে কোথাও বুঝতে বা কিছু? কোনো যদি সমস্যা থাকে একটু বলতে পারো। বিশেষ করে ক্রিটিক্যাল অ্যানালাইসিসগুলো নিশ্চয়ই পড়েছো, তো যদি কোনো প্রবলেম থাকে। এখন বিষয়টা হলো যে অনেক পড়া, হ্যাঁ, ইংলিশে পড়তে হবে, অনেক ওয়ার্ড তোমাদের কাছে অজানা থাকবে, ডিকশনারি একটু ব্যবহার করতে হবে, ঠিক আছে? ডিকশনারি ইউজ না করলে তো সবগুলো মিনিং তোমরা বুঝবা না। আর এত লেখা সবগুলো নিশ্চয়ই একদম লাইন বাই লাইন পড়িয়ে দেওয়া মুশকিল, নিজে থেকে একটু পড়ার চেষ্টা করতে হবে। কোনো ওয়ার্ড মিনিংয়ে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো ডিকশনারি হেল্প নিতে হবে। আর আলটিমেটলি যদি কোনো কিছু বুঝতে একদমই সমস্যা হয়, যে এত কিছু ওয়ার্ড দেখতেছো, ইয়া করছো, তারপর যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবে, তাই না? তো এখানে তোমাদের যেহেতু আমি পড়া দিয়েছিলাম হচ্ছে অ্যানালাইসিসগুলো যেগুলো, তাই না, তোমাদের বই থেকে হোক বা আমি যে শিট যে দিয়েছি সেখান থেকেই হোক, নিশ্চয়ই তোমরা পড়েছো। পড়তে হবে কিন্তু, হ্যাঁ, জমিয়ে রাখলে হবে না, পড়া জমিয়ে থাকলে কিন্তু অনেক পরবর্তীতে কিন্তু বিপদে পড়ে যাবে। তো সেই হিসাবে আশা করি তোমরা পড়েছো। যদি কোনো প্রবলেম থাকেই তোমরা শেয়ার করতে পারো, আর যদি প্রবলেম না থাকে তো আমরা নতুন কবিতাটা শুরু করব। স্যার, কালকে যে আমি আপনাকে বলছিলাম সমস্যাটার কথা, পরে আপনি বলছিলেন যে ক্লাসে বলতে। হ্যাঁ, বলো তোমার সমস্যাটা কি, এবার একটু বলো, আমরা দেখি কি সমাধান দেওয়া যায়। স্যার, আমি কালকে আপনাকে বলছিলাম যে আমি তো ইংলিশ গুলো রিডিং করতে পারতেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি বাংলা মিনিংটা নিয়ে আসতে পারতেছি না। বাংলা মিনিং আনা লাগবে না, যে তোমাকে একদম বাংলা ট্রান্সলেশন করতে হবে না। ইংরেজি পড়তে গিয়ে তুমি যদি বাংলা ট্রান্সলেশনের কথা ভাবো তাহলে বিপদ আছে, কারণ ইংরেজি তুমি বাংলা ট্রান্সলেশন সঠিক আনতে পারবে না। তোমার কাজ হবে তুমি পড়ে বুঝতেছো কিনা, ঠিক আছে? তো তোমার কাজ হচ্ছে তুমি পড়ে অর্থটাকে তোমার আত্মস্থ করতে পারছো কিনা, মানে তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারছো কিনা সেটা ভাবো। তোমাকে বাংলায় বুঝতে বলি নাই আমি, আই অ্যাম ওয়েল এইটুকু আমি ইংরেজিতে বুঝে স্যার, গেছি। আমি বাংলা দেখতেছিলাম, ইংলিশ গুলো কিন্তু কিছু কিছু শব্দ আছে যেগুলো আমি বুঝতেছিলাম। হ্যাঁ, তাহলে সেই শব্দগুলোর জন্য তোমাকে কি কি করতে হবে? ডিকশনারি হেল্প নিতে হবে। আর না হয় আমাকে বলতে হবে ক্লাসে, স্যার এইগুলো বুঝতেছি না। এখন তুমি কোনগুলো বুঝতেছো না আমি কেমন করে বুঝবো বলো, তাই নয় কি? এখন তুমি কি 100% বুঝতে পারবা? এই এই সময় এসে তুমি কি 100% বুঝবা? এটা কি তুমি মনে করো? বলো। না স্যার, এখন তো সবগুলো বুঝতে পারবো হ্যাঁ, না। তাহলে এটা স্বাভাবিক যে তুমি বুঝতেছো না কিছু। এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক, কারণ এটা ফার্স্ট ইয়ারে মাত্র দুই দুই মাস ক্লাস করেছো, এখনও অনেক বাকি। ঠিক আছে, ওই জন্য আস্তে আস্তে বুঝতে শিখবা, সেটা নিয়ে সমস্যা না। অনেক কিছু ক্লাস করতে করতে বুঝবা, অনেক কিছু ডিকশনারি থেকে হেল্প নিয়ে বুঝতে হবে। ঠিক আছে, অনেক টেকনিক্যাল ইংলিশ আছে যেগুলো ডিকশনারি হেল্প নিয়েও বোঝা যাবে না, সেগুলো হয়তো আস্তে আস্তে গেজের একটা অভ্যাসও আসবে, তাই তো? ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর পাওয়ার অফ গেজিং, যেটা বলা হয়, হ্যাঁ, গেজ করার পাওয়ার আনতে হবে। ওই জন্য বললাম যে বাংলা বুঝতেছো না তা নিয়ে কোনো সমস্যা না, আমাকে বাংলা আনতে বলা হয়নি। ইংরেজি পড়তেছো, ইংরেজি দিয়েই বোঝার চেষ্টা করো। আর সবসময় ডিকশনারি পাশে রাখবা, সেটা অনলাইন মোবাইল ডিকশনারি হোক বা বই ডিকশনারি হোক। আর এই বয়সে এসে তুমি বুঝবা না, এটা স্বাভাবিক, কারণ এখন একদম নতুন, তোমরা অনেক ওয়ার্ড জানো না। এই ওয়ার্ড জানতে জানতে আমি তো বলেছি এখনও 5-6 মাস ওয়েট করতে হবে পুরো একটা ফ্লোতে আনার জন্য, ঠিক আছে? অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি তোমার যা সমস্যা, এখানে এই ক্লাসের 100%-এর সবার সমস্যা, তোমার একার না। বুঝতে পেরেছো? তুমি মনে করছো মনে হয় সবাই বুঝতেছে, শুধু আমি ছাড়া। এখন স্যার আমি, হ্যাঁ, না আমি ওইভাবে পড়তেছি, এখন আমার কাছে মনে হইতেছে যে আমি কিছু বুঝতেছি না, সময়গুলো নষ্ট হইতেছে আমার, এগুলো মনে হইতেছে আর কি। হ্যাঁ, এটা তুমি তুমি কি আগে পড়ে তারপরে শিখবা, নাকি শিখে পড়বা? কোনটা কোনটা হবে? তুমি আগে জেনে তারপরে পড়তে আসবা, নাকি পড়তে পড়তে শিখবা? কোনটা হবে?
পড়তে পড়তে শিখবো। হ্যাঁ, তাহলে পড়তে পড়তে শিখবা। যে ওয়ার্ডটাই মিনিং বুঝবা না, ডিকশনারিতে সার্চ দিবা, ডিকশনারি থেকে দেখে নিবা। এই হচ্ছে ব্যাপার, যেটা আমার ক্ষেত্রেও ঘটেছে, তোমার ক্ষেত্রেও ঘটবে। বুঝতে পেরেছো? তুমি যে সব কিছু জি জেনে স্যার। এসেছো, তুমি ইংরেজির মানুষ, তুমি সব কিছু জানো, তারপর এখন পড়তে এসেছো, এমনটা না। তুমি ইংরেজির 5%ও জানো না, এটা মনে রাখো। তুমি 5%ও জানো না ইংরেজির, অতএব তোমার অসুবিধা হবেই। এবং এই অসুবিধাটা সবার, তোমার একার না। ঠিক আছে? তুমি যেটা ফিল করছো সেটা সবার সমস্যা। অতএব পড়তে থাকো, আর যে ওয়ার্ডের মিনিং জানবো না, ডিকশনারিতে দেখতে থাকো। স্যার আমি যা পড়তেছি তাই অজানা, বললাম তো আমি যখন পড়েছি এত পরিমাণ ডিকশনারি ইউজ করতাম যে প্রত্যেকটা ওয়ার্ডেই প্রায় মিনিং দেখা লাগতো। ঠিক আছে? অতএব এটা স্বাভাবিক, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। মনে থাকবে? জি স্যার। এই সমস্যাটা ফিল করছো নাকি যে স্যার আমার 100% ওয়ার্ড সব জানা? এমন কে আছো? হাত তোলো। যে স্যার আমি সবই জানি, সব ওয়ার্ড আমার জানা, এরকম কেউ আছো এই জায়গায়? সে হাত তোলো। স্যার 10% ওয়ার্ডও জানা নাই স্যার, আর 100% সেটা হ্যাঁ, অনেক বললামই তো দূরে যে আছে। এটা তো স্বাভাবিক, কারণ তুমি তো বাংলার মানুষ, তুমি ইংরেজি ওয়ার্ড জানবা কেমন? কারণ তুমি ইংরেজি কী বা পড়েছো? এইচএসসি তো ইংরেজি পড়োইনি। এক ফার্স্ট ইয়ার টেক্সট বুক, তাও বাছাই বাছাই করে শুধু মডেলগুলো পড়েছো। তাহলে ইংরেজি কোথায় শিখলা বলো? ইংরেজি ওয়ার্ড না জানলে তুমি কেমন করে জানবা? আর এখন এসেছো ফার্স্ট অনার্সে পড়তে। অনার্সের ইংলিশ মানে বুঝতে পারছো, দাঁত ভাঙা ইংলিশ। ফার্স্ট ইয়ারে তো বললাম তো, সেকেন্ড ইয়ার ওঠার পরে বুঝবা যে ফার্স্ট ইয়ার কত সহজ ছিল। এবার থার্ড ইয়ারে ওঠার পর বুঝবা যে সেকেন্ড ইয়ার কত সহজ ছিল, আর ফার্স্ট ইয়ার আরও কত সহজ ছিল। এরকমটা মনে হবে। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তুমি তোমাদের যে সমস্যা, এটা গত 15 বছর ধরে আমি ফেস করে আসতেছি, দেখে আসতেছি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শুধু কনস্ট্যান্টলি তোমাকে মানে কনসিস্টেন্ট হতে হবে, এটাই বড় কথা। হ্যাঁ, যে আমার পড়াটা আমাকে করতে হবে, যে ওয়ার্ডগুলো না জানবো ডিকশনারি থেকে দেখতে হবে, পাশে দরকারে মিনিং লিখে রাখতে হবে, এবং যতটুকু পারা যায় বাংলা মিনিং না, ইংলিশ টু ইংলিশটাকে খেয়াল করা। আর কখনোই ট্রান্সলেশন মানে পড়বা না, এটা হলো বড় কথা। আর দ্বিতীয়ত হলো কখনো বাংলা ট্রান্সলেশন করে বোঝার অভ্যাস করবে না, তাহলে বিপদ আছে। ফার্স্ট ইয়ারে তো কয়টা কবিতা, কয়টা গল্প। সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে গেলে বুঝতে পারবা যে কী সমস্যা। তো আশা করি আস্তে আস্তে কেটে যাবে, ওগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। জাস্ট পড়তে থাকো, এটা হলো কথা, আর কোনো কথা নেই। ঠিক আছে? আর যা কিছু বুঝবা না ক্লাসে একটু বলবা, কোনো ওয়ার্ড মিনিং হোক, বা কোনো সেন্টেন্স স্ট্রাকচার হোক, বা কোনো প্যারাগ্রাফ হোক, যেটাই হোক, ক্লাসে একটু বলতে হবে। চুপচাপ থাকলে কিন্তু সমাধান হবে না। আর ডিকশনারি ব্যবহার করার যথেষ্ট অভ্যাস গড়ে তুলতে হবে। যত পারবা ডিকশনারি ইউজ করবা। মনে থাকবে? যত পারা যায় ডিকশনারি ইউজ করতে হবে। দেখবা যে ওয়ার্ড স্টকটা অনেক বেড়ে যাবে। আর ওয়ার্ড কখনোই মুখস্থ করবা না। পড়তে পড়তে যে ওয়ার্ডটার মিনিং জানছো না, জাস্ট ডিকশনারি দেখে নিবা, আবার পড়া শুরু করবা। ওই ওয়ার্ড মাথায় থাকলো কি না থাকলো সেটা তোমার দেখার বিষয় না। ও ব্রেন তোমার একবার ক্যাচ করে নিবে। পড়তে থাকো, ব্রেনের যেটা নেওয়ার, ব্রেন এমনি নিয়ে নিবে। তোমাকে ব্রেনকে কোনো ফোর্স দেওয়া লাগবে না, শুধু কনসিস্টেন্টলি ইউ হ্যাভ টু কিপ রিডিং। তোমাকে পড়ে যেতে হবে, এর ছাড়া আর কিচ্ছু দরকার নাই। কি বুঝতে পারছো? ওকে, তো যাই হোক, আমরা তাহলে আজকে নতুন যে পড়াটা সেটা শুরু করি। আর আগের পড়াগুলো অবশ্যই কন্টিনিউ করবা। সরি, এখানে একটা পড়া দেওয়া আছে, তোমাদের ব্রিফ কোশ্চেনগুলো দেওয়া ছিল লাঞ্চনের, তাই তো? 23শে অক্টোবর পর্যন্ত। কি অবস্থা সবার বলো? পড়ছো ব্রিফ স্যার কোশ্চেন? কমপ্লিট। কমপ্লিট। স্যার পড়ছি। আচ্ছা, এখন তাহলে আমি এগুলোর শর্ট কোশ্চেনগুলো একটু দিয়ে দিই। হ্যাঁ, শর্ট কোশ্চেন আনসার এটার স্যার জন্য। এগুলো অনেক বড় বড়। ওরে বাবা, তুমি ভয় পেয়ে যাচ্ছ? বড় তো হবেই। জি স্যার। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নেই, পড়তে থাকতে হবে। এছাড়া ব্রড কোশ্চেনে গেলে তো আরও বড়। ব্রড কোশ্চেন হচ্ছে শর্ট কোশ্চেনের 4 গুণ। ঠিক আছে তো? হ্যাঁ, ওই জন্য বলছি কি যে পড়তে থাকো, পড়তে পড়তেই একসময় হয়ে যাবে। শুরু তো, এটুকু টেনশন নিতেই হবে। স্যার আমি খুব ভালো মুখস্থ করতে পারি, এগুলা কি মুখস্থ করব? এখন মুখস্থ করে পার পাবা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে খেয়ে ধরা খায় যাবা। অতএব মুখস্থ তো কিছু করবাই, কিন্তু আলটিমেটলি বেশি বেশি পড়ে জি স্যার। তথ্য, সেন্টেন্স স্ট্রাকচার লেখার অভ্যাসটা করো। মুখস্থের উপরে, হ্যাঁ মুখস্থ 30% ঠিক আছে, কিন্তু 70% ইওর আন্ডারস্ট্যান্ডিং উইল হেল্প ইউ। তা তুমি আন্ডারস্ট্যান্ডিং করবা, তারপরে মুখস্থ করবা। কিন্তু এমনটা না যে তুমি না বুঝে হুবহু মুখস্থ করতেছো। এটা করে তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পার পাইলেও পরবর্তী ইয়ারগুলোতে কিন্তু পার পাবা না। ঠিক আছে তো?
না ভালো, স্যার ওই হ্যাঁ বুঝে বুঝে আর কি মুখস্থ হ্যাঁ করব। সেটা ঠিক আছে। মনে করবা যে 70% তোমার হচ্ছে কোয়ালিটি আর 30% হচ্ছে মেমোরাইজ, এইটার সমন্বয়ে তোমার একটা রেজাল্ট হতে পারে। মুখস্থ তো করতে হবে, এমন না যে কেউ মুখস্থ করবে না, মুখস্থ থাকবেই, কিন্তু মুখস্থের পরিমাণটা যেন বেশি না হয়। মনে থাকবে তো, যে যা পড়তেছি তাই মুখস্থ করতেছি, এমনটা যেন না হয়। আচ্ছা, এগুলো আমরা মেইনলি যখন আমরা রাইটিং স্কিলসে আলোচনা করব, রিডিং স্কিলসের, তখন কিছু বিষয় আসবে। ফ্রি হ্যান্ড রাইটিং যেটা, হ্যাঁ মূল কথা হলো ফ্রি হ্যান্ড রাইটিংটা হচ্ছে জরুরি। আর ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার জন্য পড়ো আর লেখো, পড়ো আর লেখো, দেখবা যে ফ্রি হ্যান্ড রাইটিংটা ডেভেলপড হয়ে গেছে। তারপরও যেহেতু গ্রামাটিক্যাল বা অন্যান্য বিষয়ের কিছু এক্সপিরিয়েন্স দরকার হয়, এই জন্য যদি পারো তোমরা, আমি তো গ্রামার বইয়ে কিছু কথা বলেছিলাম, ওই গ্রামারগুলো যদি একটু নিজে থেকে স্টাডি করো, গ্রামারের অনেক দুর্বলতা কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো যাই হোক, এটা তাহলে বাদ দিলাম। এখন আমরা আজকে পড়ব হচ্ছে আরেকটা কবিতা, টু হেলেন, তাই তো? টু হেলেন জি স্যার। আমাদের পরবর্তী কবিতাটা। হেলেন নামের কেউ আছো নাকি এখানে? আছো? আচ্ছা, কেউ নাই, তাই তো? ভেরি গুড। তাহলে আমাদের নেক্সট কবিতাটা হচ্ছে হেলেন, টু হেলেন। এনার রাইটারের নাম হচ্ছে এডগার অ্যালেন পো। ঠিক আছে তো? তো এই হচ্ছে রাইটার, ইনি হচ্ছেন একজন আমেরিকান রাইটার, তাই তো? দেখো এখানে দেখাচ্ছে ইন আমেরিকান লিটারেচার। ইনি মেইনলি যে কবিতাটা লিখেছেন, প্রত্যেকটা কবিতায় একজন রাইটারের ব্যক্তিগত জীবনে কোনো না কোনোভাবে কোনো একটা টাচ হোক বা কোনো একটা ইন্সপিরেশন হোক তিনি পান, তারপরে কিন্তু সে লেখাটা লেখেন। এমনি এমনি কিন্তু অনেক সময় হয় না, ঠিক আছে? অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কোনো না কোনো একটা ইন্সপিরেশন কাজ করে। তো আচ্ছা, তোমরা এই যে পয়েটের সম্পর্কে বা রাইটার সম্পর্কে যে আমি এই অংশটা দিই, এটা কি তোমরা বাসায় পড়ো? একটু বলো তো সবাই, পড়ো? হ্যাঁ জি স্যার। জি স্যার স্যার, বইয়েরটা পড়ি। জি জি স্যার। হ্যাঁ, এগুলো একটু পড়তে হবে কিন্তু, ঠিক আছে তো? হুম, এগুলো একটু পড়ে নিবা সবাই ভালো করে, এগুলো সম্পর্কে একটু স্যার জানবা। বইয়েরটা পড়লে হবে না? হবে না কেন? সবই হবে। এখন তুমি দুটা পড়ে দেখবা যে কোনটাতে তথ্যবহুল এবং কোনটা তোমার কাজে লাগবে, ঠিক আছে তো? হুম, জি স্যার। সবসময়। স্যার আপনার শীতে মানে তথ্যটা একটু বেশি। হ্যাঁ, তাহলে তথ্য বেশি দরকার নাকি তথ্য কম দরকার তোমার? বলো স্যার কোনটা? অবশ্যই বেশি দরকার, যেটা আমাদের পরবর্তীতে হেল্প করবে। হ্যাঁ, তাহলে এই জন্য রিলেটেড বিষয়গুলোকে বেশি জানবা, ঠিক আছে তো? এখন বাকিটা অধিকাংশই তো ছোট খুঁজে, যে কোথায় ছোট আছে, তা ছোট খুঁজলে ছোটই থাকবে দৃষ্টিভঙ্গি, এবং শেষ পর্যন্ত আটকাতে হবে, আটকে যাবে, ঠিক আছে তো? এই জন্য বড় পড়ার অভ্যাস করবা, নিজেকে সংগ্রামী করার চেষ্টা করবা, এবং যেখানে যেটা করলে পারে তোমার ডেভেলপমেন্ট হবে সেটা করা, নিজেকে ফাঁকি দেওয়ার চেষ্টাটা একটু কম করবা। মনে থাকবে তো? গাইডের উত্তর, গাইডের তথ্য, এগুলো একটু কম থাকে এবং ছোট থাকে এবং অনেকের জন্য আকর্ষণীয় মনে হয়, ঠিক আছে তো? কিন্তু এই অভ্যাসটা বাদ দিবা। একটু ভালো রেজাল্ট করতে হলে, নিজের ইংলিশ দক্ষতাটা বাড়াতে হলে একটু হার্ড, একটু স্ট্যান্ডার্ড, একটু লেন্দি, এগুলো তো একটু নিতেই হবে। হ্যাঁ, এখন তুমি যেভাবে নিবা, তোমার ব্রেইন তোমার নিজেকে সেইভাবে গড়ে তুলবে। ওকে, তো এইখানে আমি ব্যক্তিগত এটা পড়ছি না, ব্যাকগ্রাউন্ডটা আগে একটু পড়ি। হ্যাঁ, যে হেলেন কবিতাটা তিনি কেন লিখছেন, তারপরে আমরা কবিতাটা পড়তে যাব, ঠিক আছে? আর এবং হেলেন বলতে কাকে বোঝানো হচ্ছে, এই ইনফরমেশনগুলো নিয়ে তারপরে আমরা কবিতাটা দেখব। তো দেখো, এইখানে আমরা যদি একটু ভাবি, একটু মিউট রাখতে হবে। হ্যাঁ, এইখানে তিনি যে উদ্দেশ্যে কবিতাটা লিখেছেন সেটা কিভাবে হচ্ছে দেখো। দেখো, দ্য পোয়েম রিফ্লেক্টস পোপস ডিপ অ্যাডমাইরেশন। আমি একটু বড় করে নিই। হ্যাঁ, দেখা যাচ্ছে এবার বড় করে? দেখো, বলা হচ্ছে এখানে যে দ্য পোয়েম রিফ্লেক্টস পোজ ডিপ অ্যাডমাইরেশন ফর ফেমিনাইন বিউটি। ফেমিনাইন বিউটিটা কি আসলে?
বলো ফেমিনিন বা ফেমিনাইন বিউটিটা কি? মেয়ালি মানে মেয়েদের যে সৌন্দর্য এটা। হ্যাঁ, মেয়েদের সৌন্দর্য, তাই তো। হেলেন তো মেয়েকে রেফার করে, এবং হেলেনটাকে সেটা আমরা জেনে আসলে আরও সুবিধা হবে বুঝতে। বলছে ফেমিনাইন বিউটি অ্যান্ড হি ইজ ইয়ার্নিং ফর অ্যান আইডিয়াল ফর্ম অফ লাভ অ্যান্ড পিউরিটি। তার মানে এই কবিতাটা, একটু মিউট রাখো, কারো মনে আনমিউট করা আছে, সেখান থেকে সাউন্ড আসতেছে, ঠিক আছে? একটু মিউট রাখো, কোনো প্রয়োজন হলে আবার তোমরা আনমিউট করে কথা বলবা। যেহেতু সবাইকে মিউট করে দেওয়ার সুযোগ থাকছে না, কারণ তোমাদের সমস্যা থাকলে তোমরা অবশ্যই কথা বলবা, এই কারণে মিউট সবাইকে করা হচ্ছে না, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবা। দেখো, এবং কি চাচ্ছে? হিজ ইয়ার্নিং, ইয়ার্নিং মানে কি? প্রত্যাশা, আকাঙ্ক্ষা, ফর অ্যান আইডিয়াল ফর্ম অফ লাভ অ্যান্ড পিউরিটি। তার মানে এখানে কবির বা হচ্ছে যিনি স্পিকার এই পয়েমের, তিনি মেনলি একজন আদর্শ, আইডিয়াল, বিলাভেড এর প্রত্যাশা করছেন, তাই তো? যেখানে তিনি একজন নিজের মনের মতো সুন্দর একজন মেয়েকে পাবেন, সাথে সাথে যে মেয়েকে তিনি পাবেন তার যে ভালোবাসা এবং তার যে পবিত্রতা বা তার যে সম্পর্ক, সেটা হবে আইডিয়াল। এরকম কিছু একটা প্রত্যাশা তিনি করছেন। কবিতাটার সবচেয়ে বড় ডিফিকাল্টির ব্যাপার হলো যে এখানে প্রচুর পরিমাণে ক্লাসিক্যাল কিছু মেটাফোর বা ক্লাসিক্যাল রেফারেন্স ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো এই রেফারেন্সটা কবিতাকে একটু কমপ্লেক্স করে তুলেছে, বাট ইট হ্যাজ মেড ইট স্ট্যান্ডার্ড, অর মানে কি বলবো, এটাকে হায়ার করে তুলেছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে। হ্যাঁ, তা বিরিটস ইস ডেলিকেট সারফেস। কবিতাটা ছোট, কবিতাটা কি খুব বড় বলো তো? না স্যার, ছোট। এখানে কয়টা স্টেঞ্জা আছে এই কবিতার, বলো? কয় স্টেঞ্জা বিশিষ্ট? তিনটা স্যার। হ্যাঁ, তিনটা, বেশি বড় না। তারপরেও এই ছোট্ট ডেলিকেট সারফেসের নিচে লাইস আ প্রোফাউন্ড ট্রিবিউট টু দ্য সিভিলাইজিং অ্যান্ড ইন্সপায়ারিং পাওয়ার অফ উইম্যানহুড। হ্যাঁ, উইমেনদের যে পাওয়ার রয়েছে, সেই পাওয়ারকে তিনি ট্রিবিউট দেখিয়েছেন। ট্রিবিউট মানে কি? সম্মান, তাই তো? সম্মান। হ্যাঁ, একটা শ্রদ্ধাবোধ, যে তিনি এই কবিতাটা শুধুমাত্র একটা প্রেম কাহিনী বা একটা এরকম না, যদিও এখানে একটা আকাঙ্ক্ষা আছে, একটা মেয়েলি বিউটি বা একটা মেয়েলি সম্পর্ক গঠনের যে একটা আকাঙ্ক্ষার কথা বলা আছে, কিন্তু সেই আকাঙ্ক্ষাটা তিনি সিম্পলি জাস্ট সেন্সুয়াল মিনিং হিসাবে বর্ণনা করেননি। এর ভিতরে তিনি অনেক ডিপ মিনিং এবং মেটাফরিক্যাল মিনিং ইউজ করার চেষ্টা করেছেন। প্রথমত, এই কবিতাটা যখন লিখেছেন তার ব্যক্তিগত কিছু ব্যাপার রয়েছে। দেখো, বলছে দ্য পোয়েম ওয়াজ ইন্সপায়ার্ড বাই মিসেস জেন স্ট্যানার্ড। ঠিক আছে তো? জেন স্ট্যানার্ড নামে একজন মহিলা, সে কে ছিল? দ্য মাদার অফ ওয়ান অফ পোজ স্কুল ফ্রেন্ড ইন রিচমন্ড, ভার্জিনিয়া। তাহলে পো যে স্কুলে পড়াশোনা করতেন, সেই স্কুলের একজন ফ্রেন্ড, আর এই ফ্রেন্ডের মাকে দেখে সে ক্রাশ খাইছিল। বুঝতে পেরেছো? এখন কী ধরনের ক্রাশিং সেটা এখন বুঝতে হবে। এখানে তিনি বলতে আছেন, দেখো, পো মেট হার হোয়েন হি ওয়াজ আ ইয়ং অ্যাডোলেসেন্ট। হ্যাঁ, অ্যাডোলেসেন্ট শব্দের সাথে কি আমরা পরিচিত? বয়ঃসন্ধিকাল। হ্যাঁ, এইচএসসি লেভেলে অ্যাডোলেসেন্স শব্দের সাথে তোমরা পরিচিত হয়েছে নাকি? তাহলে পো যখন অ্যাডোলেসেন্স এইজে ছিল, তখন মেনলি তাকে তিনি দেখেছিলেন, এই মিসেস জেন স্ট্যানার্ডকে। শি বিকাম আ কাইন্ড অফ ম্যাটার্নাল অ্যান্ড স্পিরিচুয়াল ইনফ্লুয়েন্স ইন হিজ লাইফ। এখন খেয়াল করো, তাহলে তার ইনফ্লুয়েন্সটা কোন দিক থেকে? এখানে কোনো সেন্সুয়াল ব্যাপার আছে নাকি ম্যাটার্নাল? ম্যাটার্নাল মানে কি বলো তো? মাতৃ, তাই তো? হ্যাঁ, মাতৃতান্ত্রিক এবং স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক এক ধরনের ইনফ্লুয়েন্স তার জীবনে ফেলেছিল হচ্ছে এই মিসেস জেন স্ট্যানার্ড। মানে তাকে দেখে সে খুবই ইমপ্রেসড হয়েছিল আর কি, বিশেষ করে হার জেন্টাল নেচার অ্যান্ড রিফাইনমেন্ট। হ্যাঁ, তার যে ভদ্র আচরণ, তার যে স্বভাব, তার যে মানে রিফাইনমেন্ট মানে বুঝছো তো, আচরণগত যে পরিশুদ্ধতা, এই ব্যাপারগুলো তার উপরে একটা লাস্টিং ইমপ্রেশন ফেলেছিল। লাস্টিং মানে দীর্ঘস্থায়ী একটা প্রভাব একটা বিস্তার করেছিল, স্পেশালি ডিউরিং হিজ ইমোশনাল টার্বুলেন্ট ইউথ। বিশেষ করে টিনেজ মানে কি? এইচএসসি লেভেলে পড়ছো না? টিনেজ মানে কি বলো? টিনেজ মানে একটা টার্বুলেন্ট এজ নাকি? 13 to 19। হ্যাঁ, এই এইজে কেমন হয় বলো? ছেলেমেয়েরা ভুল করে বেশি নাকি? এই সময় ইমোশনালি তারা একটু মানে কি বলে, একটু মানে সেন্সলেস হয়ে যায়। হ্যাঁ, তারা বিভিন্ন নেশার ভিতরে জড়িয়ে পড়ে, সেটা মাদক হতে পারে, সেটা হতে পারে সেন্সুয়ালিটির হতে পারে, এগুলোর মধ্যে জড়িয়ে পড়ে। তাহলে এই বয়সে সে তার
এক বন্ধুর মাকে দেখেই সে এক ধরনের ইমপ্রেসড হয়েছিলেন। আর সেটা মানে এইখানে দেখো খেয়াল করো যে হোয়েন মিসেস স্ট্যানার্ড ডাইড প্রিম্যাচুয়ারলি, প্রিম্যাচুয়ার মানে বুঝো তো, মানে বৃদ্ধ অপ্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক। বয়স্কে, তাই তো। তিনি যখন মারা গেলেন, পো ইমর্টালাইজড হার ইন দিস পোয়েম, তিনি তার উপর ভিত্তি করে এই কবিতাটা লেখেন এবং এই কবিতাটাই তাকে আজকে ইমর্টালাইজ করে রেখেছে। মানে এই কবিতাটা যে পড়বে অটোমেটিক ওই মিসেস জেন স্ট্যানার্ডের কথা মনে পড়বে। তো যাই হোক, দ্য টাইটেল টু হেলেন ইজ নট আর রিয়েল নেম। তাহলে টু হেলেন কিন্তু এই যাকে বলা হচ্ছে তার রিয়েল নেম না, বরং এটা হচ্ছে কি, বাট আ পোয়েটিক অ্যালিশন টু হেলেন অফ ট্রয়। বরং এখানে হেলেন অফ ট্রয়ের কথা বলা হয়েছে। সে হেলেন অফ ট্রয়টাকে লিজেন্ডারি ফিগার সেলিব্রেটেড ফর হার আনম্যাচড বিউটি ইন গ্রিক মিথোলজি। হ্যাঁ, গ্রিক মিথোলজিতে যার আনম্যাচড বিউটি মানে বুঝো তো, আনম্যাচড মানে কি, যেটা তুলনা করা যায় না। অতুলনীয়, হ্যাঁ, যার সাথে তুলনা মানে যার বিউটির সাথে অন্য কারো তুলনা করা যাবে না, এরকম একজন বিউটিফুল উইমেনের অ্যালিশন তিনি এখানে নিয়ে এসেছেন। বাই অ্যাড্রেসিং হার অ্যাজ হেলেন, অতএব তিনি জেন স্ট্যানার্ডকে হেলেন হিসাবে অ্যাড্রেস করে পো এলিভেট জেন স্ট্যান্ডার্ড টু দ্য লেভেল অফ মিথ অ্যান্ড আইডিয়ালাইজ ফ্যামিলিটি। তিনি তাকে হেলেনের মতো একটা আইডিয়ালাইজ মানে কি মিথিক্যাল এবং আইডিয়ালাইজ অবস্থানে নিয়ে মানে তুলে ধরেছেন বলা যায় এটা কথা। তার মানে এই কবিতাটা লেখা হয়েছে তারই বন্ধুর মা, তাই তো, মিসেস জেন স্ট্যানার্ডকে দেখে তার যে মোহিত হওয়ার ব্যাপারটা তার উপর ভিত্তি করে। এখানে তিনি সিম্বলিক্যাল শব্দটা ইউজ করেছেন, কারণ এখানে তিনি সরাসরি তার নামটা ইউজ করেননি, তিনি তাকে হেলেনের সাথে তুলনা করেছেন। কারণ হেলেন হচ্ছে কি বলো, পুরো ওয়ার্ল্ড লিটারেচার বলা যায়, হ্যাঁ, ওয়ার্ল্ড লিটারেচারের একজন আইডিয়ালাইজড, তাই তো, একজন আইডিয়ালাইজড উইমেন ক্যারেক্টার, বিউটিফুল উইমেন ক্যারেক্টার, প্যারাগন অফ বিউটি বলা হয়, ঠিক আছে তো, যার জন্য ট্রয় নগরীতে যুদ্ধ হয়েছিল নাকি, ট্রয় নগরী ধ্বংস হয়েছিল। এটা আমরা আস্তে আস্তে পড়বো, এখানে আমরা যখন রেফারেন্সে পড়বো। এছাড়া তোমার প্রেয়ার ফর মাই ডটার, এখানেও হেলেনের কথা আসবে। হেলেনের কথাটা কিন্তু অনেক জায়গাতে আসবে, অতএব এর সম্পর্কে আমরা জানবো। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা পড়লাম, ব্যাকগ্রাউন্ডটা একটু খেয়াল রেখো। এখন এইখানে আমরা একটু হেলেনের কথা একটু পড়ে নিই আগে। হেলেনটা আসলে কে? এই যে দেখতে পাচ্ছ হেলেনকে, দেখা যাচ্ছে? এই যে একটা ইমেজ নিয়েছিস ইন্টারনেট থেকে, এরকম একজন উইমেন, ঠিক আছে তো। আমরা কি হেলেন সম্পর্কে পড়ে নিই, আমি একটু বড় করে নিই। দেখো, হেলেন অফ ট্রয় often hailed as the most beautiful women in Greek mythology. মিথোলজি বুঝো আসলে, মিথোলজি কি জিনিস এই শব্দের সাথে পরিচিত আছি আমরা? জি স্যার। কি বলো তো? পৌরাণিক কাহিনী, পুরাণ। হ্যাঁ, মিথোলজি মানে হলো পৌরাণিক কাহিনী, ঠিক আছে তো। দেখো যেগুলো হচ্ছে, দেখো দ্য কালেকশন অফ মিথ, মিথ মানে আসলে কি, তা মিথোলজিতে বললাম মিথ বলতেছে, মিথটা কি? পুরাণ। পুরাণ কি জিনিস বলো, পুরাণটা কি সেটা সম্পর্কে ধারণা আছে কিনা? সেই পুরাণটা আসলে বলতে কি কি বোঝায়? স্যার হিন্দু ধর্মের একটি শাস্ত্র। না, ওইভাবে করে বললে তো হবে না, শুধু হিন্দু ধর্মের করলে হবে না এখানে। হ্যাঁ, এখানে হিন্দু স্যার একটি ফেক কনসেপ্ট। এটা হচ্ছে একটা, দেখো এই যে ওয়াইডলি হেল্ড বাট ফলস বিলিফ অর আইডিয়া, ওয়াইডলি হেল্ড বাট ফলস বিলিফ অর আইডিয়া, ঠিক আছে তো। যেমন আমরা যদি বগুড়ার মহস্থানগড়ের কথা ভাবি, মনে করো যে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর, বেহুলা লক্ষিন্দার এর বাসর ঘর, তাই না? এটার কি আসলে বাস্তবতা ছিল নাকি এটা জাস্ট একটা স্টোরি? বলো, আমরা জানি একসময় মানুষ বিশ্বাস করতে হয়তো, কিন্তু আজকে সেই বিশ্বাসটার কোনো ভিত্তি নেই। আজকে আছে বিশ্বাস, আছে বলো, ভিত্তি আছে ওই বিশ্বাসের কোনো? বলো, জি না। না স্যার। ভিত্তি নাই। তার মানে এক সময় ধর্ম বলে বিশ্বাস করা হতো, কিন্তু পরবর্তী যুগে সেগুলোর আর সেই বিশ্বাসের কোনো ভিত্তি আমরা পাই না, সেগুলোকে বলা হচ্ছে মিথ, ঠিক আছে তো। এটা কি রূপকথা বলা যেতে পারে? বলো, রূপকথা? না না, রূপকথা তো গল্প, রূপকথা তো গল্প, কিন্তু মিথ মানে হচ্ছে একসময় বিশ্বাস করা হতো ধর্ম হিসাবে,
কিন্তু এখন তার কোনো ভিত্তি নাই। ভুল ধারণা। হ্যাঁ, স্টোরি তো ওটা আলাদা জিনিস, ঠিক আছে? তো স্টোরি বিষয়টাকে আলাদাকে ভাবে আমরা দেখব। যেমন হচ্ছে জিউস, গড গডেস। প্যাগানিজম চিনো? প্যাগানিজম বুঝো? একটু মিউট রাখো তোমাদের। হ্যাঁ, প্যাগানিজম বুঝো? প্যাগানিজমটা হচ্ছে একেশ্বরবাদী ধর্ম আসার আগে পৃথিবীতে তো বিভিন্ন দেবদেবীতে বিশ্বাস করতো মানুষ, ঠিক আছে? তো এখন একটু খেয়াল করো, বলছে আর রিলিজিয়ন আদার দ্যান ওয়ান অফ দ্য মেইন ওয়ার্ল্ড রিলিজিয়ন, স্পেসিফিক্যালি আর নন ক্রিশ্চিয়ান অর প্রি ক্রিশ্চিয়ান রিলিজিয়ন। তাহলে পৃথিবীতে ক্রিশ্চিয়ানিটি আসার আগে ইউরোপ কান্ট্রিতে বহু দেবতায় বিশ্বাসী ধর্ম প্রচলিত ছিল, যেগুলোকে প্যাগানিজম বলা হতো। আমরা হিস্ট্রি পড়তে গিয়ে সেকেন্ড ইয়ার এগুলো বুঝবো। যেমন হচ্ছে এখানে মেইন ওয়ার্ল্ড রিলিজিয়ন বলতে বোঝানো হচ্ছে ইহুদি, ক্রিশ্চিয়ানিটি এবং হচ্ছে ইসলাম, ঠিক আছে? তো এই 3-4টা ধর্মকে একেশ্বরবাদী ধর্ম ধরা হয়, ঠিক আছে? তো এই ধর্মগুলো বাদ দিয়ে যেখানেই মাল্টিথেইজম আছে, মোনোথেইজমের জায়গায়, ঠিক আছে? তো সেখানেই আমরা মোটামুটি মিথের বিষয়টা পাই, কারণ সেইগুলো এখন আর প্রচলিত নেই। সেই বিশ্বাসগুলো কি এখন আর চলে না, বুঝতে পারছো? তো এইগুলোকে বলা হয় মিথোলজি। বিশেষ করে যেমন প্যাগানিজমে বিশ্বাস করা হতো গ্রিক এবং রোমান, তাই তো? গ্রিক এবং রোমান মিথোলজিতে দেখো, গ্রিক গডস অ্যান্ড গডেসেস। জিউসের নাম শুনছো কখনো? জিউস বলো, জিউসের নাম জি শুনছো? স্যার শুনছি। জি স্যার শুনেছি। এই যে জেডিইউএস, শুনছিলাম স্যার। জিউস, ঠিক আছে? তো তা এই দেবদেবী তোরা বিশ্বাস করতো। দেখো, জিউস হচ্ছে স্কাই এবং থান্ডারের দেবতা, হেরা হচ্ছে ম্যারিজের দেবতা, পসিডন হচ্ছে সমুদ্রের দেবতা, ডেমেটার হচ্ছে হারভেস্টের দেবতা, এথেনা হচ্ছে উইজডম অ্যান্ড ওয়ারফেয়ার, অ্যাপোলো হচ্ছে সান, মিউজিক, হিলিং, আর্টেমিস হচ্ছে হান্টের দেবতা, অ্যারিস হচ্ছে যুদ্ধের দেবতা, অ্যাফ্রোডাইটি হচ্ছে লাভ অ্যান্ড বিউটির দেবতা, হেফাস্টাস হচ্ছে ফায়ার অ্যান্ড ফোর্সের দেবতা। এরকমভাবে প্রত্যেকটা পাওয়ার বা শক্তির একটা করে নাম তারা নিয়ে নিত দেবতার নাম হিসাবে, ঠিক আছে? তো যেমন আমাদের এদিকে হিন্দুইজম আছে না, এটা কি? এটা হচ্ছে ওই মনোথেইজমের বিপরীতে। এনাদেরও কি আছে? অনেক, কিন্তু আমরা জানি যে অনেক দেবদেবী আছেন, ঠিক আছে? তো তো এরকমভাবে ইউরোপিয়ান কান্ট্রিতে ক্রিশ্চিয়ানিটি আসার আগ পর্যন্ত রোমান বা গ্রিক যে দেবদেবীতে বিশ্বাসী ছিল, এইগুলোকে বলা হচ্ছে প্যাগানিজমে বিশ্বাস, তাই তো? প্যাগানিজম বলা হতো, প্যাগান রিলিজিয়ন বলা হতো, ঠিক আছে? তো এই প্যাগান রিলিজিয়নের, যেহেতু এখন আর প্যাগানিজম প্রচলিত নেই, এখন আর প্যাগানিজম কিন্তু কোথাও নেই, ঠিক আছে? তো মানে ওইভাবে নেই। ইউরোপিয়ান কান্ট্রিতে অধিকাংশ কোন ধর্মের বলো তো? ইউরোপিয়ান মানুষ কোন ধর্মে বিশ্বাস করে অধিকাংশই? খ্রিস্টান। খ্রিস্টান ধর্ম। এছাড়াও অন্যান্য রিলিজিয়ন তো আছেই, কিন্তু প্যাগানিজমটা হচ্ছে এই দেবদেবীতে যারা বিশ্বাস করতো তাদেরকে বোঝানো হতো। আর এই প্যাগানিজমে বিশ্বাসের যে গল্পগুলো প্রচলিত আছে, ঠিক আছে? তো যেমন হচ্ছে জিউস বা এই জাতীয় যে গল্পগুলো প্রচলিত আছে, এইগুলোকে বলা হচ্ছে মিথ, বুঝতে পেরেছো? তাহলে প্যাগান রিলিজিয়নের সাথে রিলেটেড যে সকল গল্প কাহিনীগুলো এখনো আমরা পাই, যার এখন কোনো বাস্তব কোনো ভিত্তি নাই, যেগুলোকে আমরা পুরাণ বলে থাকি, পৌরাণিক কাহিনী বলে থাকি, এগুলোকে বলা হয় কি? মিথোলজি। তো এই যে হেলেনের যে কাহিনীটা, এটাকেও আমরা গ্রিক মিথোলজির একটা অংশ হিসাবে ধরি, ঠিক আছে? তো গ্রিক মিথোলজির একটা অংশ হিসাবে আমরা ধরে থাকি। তো এখানে বলছে দেখো, তাহলে এই গ্রিক মিথোলজির একজন মোস্ট বিউটিফুল উইমেন ছিলেন কে? এই হেলেন। এবং দেখো, খেয়াল করো, হার বিউটি সেলিব্রেট। তোমরা কথা বলতেছো, মিউট রাখি তোমাদেরকে। হ্যাঁ, আমি বরং সবাইকে মিউট করে দেব। বিষ্ণু পদ একটু মিউট রাখো। এতদিক থেকে কথা আসতেছে। হ্যাঁ, আচ্ছা। তো দেখো, এখানে বলছে কি যে হার বিউটি সেলিব্রেটেড অ্যান্ড কার্সড অ্যালাইক। তাহলে তার বিউটি একদিকে যেমন সেলিব্রেটেড তেমনি অভিশপ্ত।
কারণ কি এই হেলেনের জন্যই কি হয়েছিল দেখো, স্পার্ক দ্যাট ইগনাইটেড আ ডিকেড লং কনফ্লিক্ট বিটুইন গ্রিক অ্যান্ড দ্য ট্রোজান। ট্রয় নগরীর সিনেমা দেখছো? ট্রয় সিনেমা দেখছো তোমরা? বলো। ট্রয় সিনেমা দেখছো? ইংলিশ সিনেমা দেখোনি? একটু দেখে নিবা, ঠিক আছে তো? হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো তাহলে, এই শুধুমাত্র হেলেনের এখানে দোষ নেই কোনো, অবশ্য হেলেনের দোষ বলা যাবে না। এখানে মেনলি দোষ হচ্ছে ঝগড়ার দেবী, ঠিক আছে তো? ঝগড়ার দেবী বুঝো? এখন আছে কি ঝগড়ার দেবী, হ্যাঁ, গডেস অফ কোয়ারেল। গডেস অফ কোয়ারেল, অ্যারিস, ঠিক আছে তো? দেখো অ্যারিস, এই হচ্ছে দ্য গডেস অফ কোয়ারেল ইজ এরিস। তার কাজ হচ্ছে কি? ঝগড়া বাঁধানো, বুঝতে পেরেছ? গ্রিক মিথোলজি মতে তার কি কাজ কি বলো? এরিসের কাজ কি? ঝগড়া বাঁধানো, হ্যাঁ, কনফ্লিক্ট সৃষ্টি করা তার কাজ, ঠিক আছে তো? এই ছিল হচ্ছে মেইন দোষী এই পুরো যুদ্ধের জন্য। ওগুলো নিয়ে আমরা পরে আস্তে আস্তে আলোচনা করবো। আর প্রেয়ার ফর মাই ডটারের ক্ষেত্রে আসবে, এখানেও আমরা কিছু আলোচনা শিখবো। দেখো এখানে যদি আমরা অ্যাকর্ডিং টু গ্রিক মিথ, হেলেন ওয়াজ দ্য ডটার অফ জিউস, দ্য কিং অফ গডস। তাহলে জিউস হচ্ছে কি? গ্রিক মিথোলজির দেবতাদের প্রধান, বুঝতে পেরেছো? তাহলে হেলেনের জন্ম হয়েছে, তাহলে হেলেনের বাবার নাম কি বলো? জিউস। আর তার মায়ের নাম কি? লেডা, দ্য কুইন অফ স্পার্টা। একটা জিনিস খেয়াল রাখবা, এই গ্রিক মিথোলজি পড়তে গেলে আমাদের কাছে একটু খারাপ লাগতে পারে, কারণ আমাদের ধর্মীয় বিশ্বাসের সাথে কিছুটা কনফ্লিক্টিং এগুলো, যে এই পৌরাণিক কাহিনী মতে যে দেবদেবীরা ছিল, এই দেবদেবীরা মানুষের মতো বৈশিষ্ট্য রাখে, বুঝতে পেরেছ? যেমন মানুষের ক্ষেত্রে কেমন ঘটে, যদি কোনো পুরুষ কোনো মেয়েকে পছন্দ হয় তো তাকে বিয়ে করে ফেলতো, তাই তো? ওখানে বিয়ে করতো বা বিয়ের প্রস্তাব দিত। তো এই জিউসও ছিল এরকম, বুঝতে পেরেছ? পৃথিবীর কোনো নারীকে যদি তার পছন্দ হয়েছে তাহলে সে কি করতো? তাকে বিভিন্ন বেশে আর কি, হ্যাঁ, একদম মানুষের বেশে না, অন্যান্য পশু পাখি গরু ছাগলের বেশে ওই মেয়ের সাথে সম্পর্ক করে তাদের সন্তান হতো, বুঝতে পেরেছ? যদি মানুষের কোনো ইয়া হয় তো এরকম। লেডা হচ্ছে একজন হিউম্যান ফিমেল আর কি, লেডি, সে হচ্ছে কুইন অফ স্পার্টা। তাহলে স্পার্টার এই কুইনকে জিউসের ভালো লেগে যায়, বুঝতে পারছো? তাই বলছে দেখো যে জিউস এনামাউড অফ লেডাস বিউটি। তাহলে জিউস এনামাউড মানে বুঝো তো, মানে একদম মোহিত হয়ে পড়া, হ্যাঁ, একদম ক্রাশ খাইয়ে যাওয়া। যখন আমরা এখন বলি না ক্রাশ বলি তো নাকি এখন এই শব্দটা খুব প্রচলিত নাকি? তাই বলছে জিউস কি হলো, লেডার বিউটিতে এত পরিমাণ মোহিত হলো যে ট্রান্সফর্মড হিমসেলফ ইনটু আ সোয়ান, সে নিজেকে একটা রাজহাঁসের বেশ নিয়ে ফেললো, ঠিক আছে তো? কে রাজহাঁস হয়ে গেল বলো তো? জিউস and seduced her, এবং তাকে সিডিউসড করলো। সিডিউস মিন্স টু হ্যাভ, বলো এখানে সিডিউস করা মানে কি? বশে আনা, আয়ত্তে নিয়ে আসা। হ্যাঁ, শুধু আয়ত্তের কথা এখানে বলা যাবে না। সিডিউস মানে তো আয়ত্তে নিয়ে আসা, সেটা ঠিক আছে, কিন্তু এখানে ফিজিক্যাল যে রিলেশনশিপ সেটার কথা বোঝানো হয়েছে, ঠিক আছে তো? তাহলে জিউস লেডার সাথে সোয়ানের বেশে কি করলো? একটা ফিজিক্যাল রিলেশনশিপ করলো। আর এই ইউনিয়ন থেকে, ফ্রম দিস ইউনিয়ন ওয়ার বোর্ন সেভারেল চিলড্রেন, হ্যাঁ, এর থেকে অনেকের জন্ম হলো। জন্মের ভিতরে ইনক্লুডিং হেলেনের জন্ম হলো। তারপর হচ্ছে ক্লাইটামেন্সট্রা, এও বিউটিফুল। হেলেনের আর্ট হচ্ছে টুইনস, কাস্টর অ্যান্ড পোলাক্স। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হেলেন এর জন্ম হচ্ছে জিউস এর সাথে লেডার সম্পর্কের কারণে। তাহলে জিউস হচ্ছে, স্যার একটা কথা বলি। হ্যাঁ বলো। স্যার এখানে হচ্ছে লেডা হচ্ছে হিউম্যান লেডি, হ্যাঁ, কিন্তু জিউস হচ্ছে হাঁস হইছিল। এখন কিভাবে এদের ভিতর ফিজিক্যাল রিলেশনশিপ হবে? এটা সম্ভব কিভাবে? এই প্রশ্নের উত্তর তো দেওয়া আমার জন্য কঠিন, ঠিক আছে তো? জি স্যার। হ্যাঁ, এই প্রশ্ন স্যার এটা আমি ইন্টারে থাকতে একটা আপুর কাছ থেকে শুনছিলাম। হ্যাঁ, আমি শোনার পর অনেক হাসছি, মানে ব্যাপারটা যেন কেমন। হ্যাঁ, আর হেলেন তো ডিম থেকে আসছে, তাই না?
হেলেনের জন্ম ডিম থেকে হয়েছে না? দেখো ওই যে অনেকগুলো জন্ম হয়েছে ডিম ফুটে, তাহলে ডিম ফুটে হবে। হ্যাঁ। এখন ডিম ফুটে হবে কি হাঁসটাকে, না, লেডা তো হিউম্যান লেডি ছিল। হিউম্যান বিং, তাহলে হাঁস, হাঁস তো হচ্ছে ছেলে, তাহলে ডিম কে পারবে বলো, ডিম কে দিবে? লেডা। হ্যাঁ। তাহলে মানুষের বেশেই হয়েছে, ঠিক আছে তো? তো সন্তান হয়েছে। তো এখন এগুলো এগুলো কি আমরা যা পড়তেছি এগুলো কি বিশ্বাসযোগ্য কাহিনী? আমি তো আগেই বলে নিচ্ছি মিথ কি, বলো। হ্যাঁ, তাই এর কেন হলো এই কথা তো বলা যাবে না, যাবে বলো? না স্যার। হ্যাঁ, এই কথা তো বললে আর কিছু করার নেই। অতএব এখানে তুমি উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ, মানে তুমি অবিশ্বাস করবা না এমন একটা ভান ধরে নাও যে আমি যা পড়তেছি তা ঠিক আছে। আমরা জানি এগুলো অবিশ্বাস্য গল্প, কিন্তু তারপরেও ওয়ার্ল্ড লিটারেচারের বেসিক কিন্তু এই ক্লাসিক্যাল মিথগুলো, বুঝতে পেরেছো? কারণ এর রেফারেন্স আসবেই। অর্থাৎ এইগুলোকে শুধুমাত্র সারফেস মিনিং হিসেবে নিও না, এর পিছনে অনেক কাহিনী আছে যেগুলো আস্তে আস্তে বয়স হলে বুঝতে শিখবা। কারণ আমরাও তো যখন এটা প্রথম দিকে পড়েছিলাম আমাদেরও এরকম খারাপ লাগছিল বা আমাদেরও হাসি লাগছিল, এটা কেমন করে হয়। কিন্তু একটা সময় যখন হয়ে যায় আস্তে আস্তে ওটার সম্পর্কে একটা আইডিয়া গ্রো করে, তখন আর এগুলোকে খারাপ মনে লাগে না, ঠিক আছে? তো এখন ওই প্রশ্নের উত্তর তো দিতে পারবো না কীভাবে কী হলো, তারপর আমরা ধরে নিব যে জিউস এবং লেডার সম্পর্কের কারণে হেলেনের জন্ম, সাথে সাথে আরও কয়েকজন সন্তানের জন্ম হয়েছে। তা হোক, ওটা নিয়ে আমাদের কোনো কথা না, ওগুলো নিয়ে আস্তে আস্তে তোমরা পৌরাণিক বিষয়গুলো পড়বা। এবার হেলেনের যেহেতু জন্ম, তার বাবা হচ্ছে কি একজন গড নাকি? বাবা হচ্ছে কি একজন গড না এখানে? এবং জি মা স্যার। হচ্ছে একজন বিউটিফুল লেডি, তাহলে সে কেমন বিউটিফুল হবে বলো? তাহলে হেলেন কেমন বিউটিফুল হবে? অনেক বেশি হ্যাঁ, সুন্দর মানে হবে। আনপ্যারালাল বিউটি। একটা জিনিস খেয়াল হবে, গডদের কোনো সন্তান হলে সে হয় সুপার হিউম্যান, ঠিক আছে তো? মানে সে হচ্ছে কি সাধারণ মানুষের থেকে শক্তিশালী হয়। আর যদি কোনো নারী হয় বা মেয়ের জন্ম হয় তাহলে সে হয় মানে আনপ্যারালাল বিউটি। তেমনি ক্লাইটামেন্সটাও কিন্তু বিউটিফুল। এখানেও ক্লাইটামেন্সটাকে নিয়েও কিন্তু কাহিনী আছে, আগামেমনন একটা কাহিনী এই ক্লাইটামেন্সটার, ঠিক আছে তো? হেলেন নিয়ে তো আছেই ট্রয়ের ইলিয়াড, যেটা তোমরা 4th ইয়ারে পড়বা, ঠিক আছে? ইলিয়াড যে কাহিনীটা, আর এমনি ছোটোখাটো তো কবিতাতে রেফারেন্স আছেই। তো যাই হোক, তাহলে সে মোটামুটি হার আর্লি লাইফ ওয়াজ মার্কড বাই এক্সট্রাঅর্ডিনারি চার্ম, তাহলে যেহেতু সে খুবই বিউটিফুল তার জন্য মোটামুটি সবাই তাকে খুব পছন্দ করতো, তাই তো নাকি? অ্যান্ড অ্যাজ আ ইয়ং উইম্যান শি অ্যাট্রাক্টেড কাউন্টলেস শুটার ফ্রম অ্যাক্রস গ্রিস, এবং গ্রিসের যত রকমের মানে নামি দামি লোক আছে, রাজার ছেলে থেকে শুরু করে প্রিন্স থেকে শুরু করে আরও হয়তো বাইরের আরও রাজ্য থেকে অনেকেই আসছিল কি প্রস্তাব নিয়ে। শুটার মানে বুঝো তো, যারা প্রস্তাব নিয়ে আসে, প্রাণী প্রার্থী, তাই তো? তারা করছে কি পানি প্রার্থী মানে কি বলো? হাত, পানি মানে কি হাত নাকি? সেই হাত আশা করা মানে কি হাতের প্রত্যাশা করা, মানে ওই ব্যক্তিকে বিয়ের প্রস্তাব করা। তাই এরকম অনেক শুটার তাকে দেখে আসতো, তাকে পাওয়ার জন্য আসতো। এখন টু প্রিভেন্ট কনফ্লিক্ট অ্যামং দেম, এখন এই বিভিন্ন শুটাররা এসে যখন একে পাইতে চায় তোদের ভিতরে তো একটা কনফ্লিক্ট হতে পারে, তার জন্য কি হলো, হার স্টেপ ফাদার কিং টিন্ডেরাস মেড দেম সুয়ার অন ওর্থ টু ডিফেন্ড দ্য চুজেন হাজব্যান্ড। হ্যাঁ, এই জন্য অনেকের মধ্য থেকে একজনকে তো হাজব্যান্ড হিসাবে বাছাই করতেই হবে, ঠিক আছে? এখন কিভাবে হাজব্যান্ড বাছাই করব, এই জন্য একটা আয়োজন করা, লটারির আয়োজন করা হয়, ঠিক আছে তো? তো ওগুলো নিয়ে কথা বলছি না এখন। এখানে দেখো এই লটারিতে নাম আসে কার বলো? মেনেলাস দ্য কিং অফ স্পার্টা। তাহলে স্পার্টার যে রাজা মেনেলাস তার নাম আসে, এবং তাকে হেলেনকে শেষ পর্যন্ত ওকে বিয়ে করতে হয়। তো মোটামুটি ভালোই ছিল, সংসার ভালোই করতেছিল। কিন্তু মূল কাহিনী আর একটা ঘটে গেল, হচ্ছে যে ওই যে বললাম না ঝগড়ার দেবীর নাম কি যেন বললাম বলো? এরিস, তাই তো? হ্যাঁ, এরিস। তো মনে করো যে একটা জিনিস খেয়াল রাখবা যে এই গ্রিক মিথোলজিতে গডদের অবস্থান বলা হয় কোথায় জানো? মাউন্ট অলিম্পাস বলা হয়, ঠিক আছে তো? কি বলা হলো মাউন্ট অলিম্পাস, এইটাকে বলা হয় দেবতাদের, এই যে দেখতে পাচ্ছ
এই যে ইনি মনে করেন জিউস, আর এই হচ্ছে দেবতাদের অ্যাবোর্ড। ইন গ্রিক মিথোলজি মাউন্ট অলিম্পাস ইজ দ্য হোম অফ অলিম্পিয়ান গড, আ মিথিক্যাল প্যালেস সিচুয়েটেড অন দ্য হাইয়েস্ট পিক ইন গ্রিস, সার্ভড অ্যাজ দ্য গডেস, দেখো গডস হেডকোয়ার্টার্স অ্যাজ দে ডিফিটেড দ্য টাইটান্স, মানে এটা হচ্ছে কি গডদের হেডকোয়ার্টার। হ্যাঁ, তো এখানে এই হেডকোয়ার্টারের প্রধানকে বলো, এই অলিম্পাস জিউস। জিউস হচ্ছে, জিউস। হ্যাঁ জিউস প্রধান। তো মনে করো এইখানে মনে করো একটা বিয়ে হচ্ছে, ঠিক আছে? তো এখন এইখানে একটা বিয়ে প্রোগ্রাম হচ্ছে, তো সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে বিয়ে প্রোগ্রামে, ঠিক আছে? একটা গড এবং এক গডেসের বিয়ে হচ্ছে, তো সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, শুধু একজনকে দাওয়াত দেওয়া হয়নি। কাকে বলো তো? এরিসকে। কাকে দাওয়াত দেওয়া হবে না বলে মনে হয় বলো? এরিসকে। এরিসকে। কেন দেওয়া হয়নি দাওয়াত বলো? ঝগড়াঝাটি বাঁধবে ওই জন্য। হ্যাঁ, ও যেহেতু ঝগড়া করে এই জন্য তাকে কি করা হয়েছে, ওখান থেকে আর ওকে দাওয়াত দেওয়া হয়নি। এই দেখো বলছে, হ্যাঁ দেখো, দ্য অ্যাপল অফ ডিসকর্ড কোথা থেকে শুরু হলো? দ্য গডেস অফ স্ট্রাইফ এরিস ওয়াজ নট ইনভাইটেড টু দ্য উইডিং অফ ফেলাস অ্যান্ড থেটিস, মানে দুইজন, হ্যাঁ, গড এবং গডেসের বিয়ে, তাই তো? ফেলাস এবং থেটিসের বিয়ে হচ্ছিল, সেখানে এরিসকে দাওয়াত দেওয়া হয়নি। এই জন্য এরিস ভাবলো যে দাওয়াত দেওয়ানি তো ঠিক আছে, ঝগড়া তো একটা আমি বাঁধাবই, ঠিক আছে? গল্পগুলো খুব ইন্টারেস্টিং। তো সে কী করলো? ইন রিভেঞ্জ শি টসড আ গোল্ডেন অ্যাপেল ইনস্ক্রাইব টু দ্য ফেয়ারেস্ট ইন টু দ্য মিস্ট অফ দ্য গোল্ডেস, মানে গডেস অ্যাট দ্য ফিস্ট। তাহলে ভোজের যে মানে যে প্রোগ্রাম হচ্ছিল বিয়ের, সেই প্রোগ্রামের মধ্যে 3 জন গডেস ছিলেন, বুঝতে পারছো? 3 গডেস, নাম হচ্ছে হেরা, অ্যাথেনা এবং অ্যাফ্রোডাইটি। তারা এক জায়গায় বসে মনে করে গল্প করছিল, ওদের মধ্যে করলো কি, ওই ঝগড়ার দেবী একটা গোল্ডেন আপেল, মানে কি বলো, সোনার একটা আপেল, কি করলো? আপেলের গায়ে লিখে রাখলো কি, টু দ্য ফেয়ারেস্ট, মানে যে সবচেয়ে বেশি সুন্দরী, এই আপেলটা তার জন্য, দিয়ে আপেলটা ফেললো কোথায়? ওদের মাঝখানে। এইবার মনে করো আপেলটা যখন এরা 3 জন পাইবে, তখন কে সুন্দরী বলো? ওখানে লেখা আছে যে আপেলটা গায়ে লেখা আছে টু দ্য ফেয়ারেস্ট। এখন যে সবচেয়ে সুন্দরী হবে আপেলটা তো তার হবে। এখন আপেলটা কার হবে বলো? এখন 3 দেবী ঝগড়া বাঁধাতে শুরু করে দিল, হেরা, অ্যাথেনা এবং অ্যাফ্রোডাইটি। সবাই বলতেছে আপেল আমার, কারণ আমি সুন্দরী। এখন এ ঝগড়া কি করে থামবে বলো? এ ঝগড়া থামার কোনো সম্ভাবনা আছে? এখন জিউস তখন করলো কি, জিউসে এর সিদ্ধান্ত নিতে পারলো না, কারণ কি, হেরা হচ্ছে জিউসের বলো ওয়াইফ। এখন জিউস যদি এই দায়িত্বে যায়, তাহলে হেরাকে যদি সে সুন্দরী না বলে, তাহলে তোর খবর আছে নাকি? জিউসের খবর আছে না বলো? তো তখন সে করলো কি, জিউস করলো কি, এই যে প্যারিসের যে রাজপুত্র, বুঝতে পারছ তার নাম, ট্রয়ের যে রাজপুত্র প্যারিস হচ্ছে কিন্তু ট্রয়ের রাজার ছেলে, বুঝতে পেরেছ? তাকে হচ্ছে জাজ বাছাই করলো। ওই 3 জন গডেসকে বললো কি, যে তোমরা ওই প্যারিসের কাছে যাও, প্যারিস যাকে বলবে সুন্দরী সেই হবে সুন্দরী, বুঝতে পেরেছ? আচ্ছা, এই গল্পটা একটু বলছি এ কারণে, এই গল্পটা তোমাদের পরবর্তীতে একটা কবিতা পড়তে আর 3rd ইয়ারে একটা কবিতা পুরো এই গল্পের উপর ভিত্তি করে আছে, বুঝতে পেরেছো? অতএব এই গল্পটা আমি একটু করছি কবিতাটা পড়া বাদ দিয়ে, কারণ এটা পড়ে আমাকে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে। আমাকে কি ধরতে পারছো আমি যে লাইন দিয়ে যাচ্ছি, কি বলতেছি? জি স্যার। গল্পটা একটু মাথায় নিয়ে নিও। হ্যাঁ, তাহলে হেলেন থেকে আসছিলাম। তাহলে এখন কি দাঁড়ালো? এইবার এই 3 জন চলে গেল কার কাছে? প্যারিসের কাছে। প্যারিস হচ্ছে প্রথম ঘুষ গ্রহণকারী, বুঝতে পেরেছো? তা সবাই তো ঘুষ দিবে নাকি? হ্যাঁ, হেরা গিয়ে ঘুষ দিচ্ছে, অ্যাথেনা গিয়ে ঘুষ দিচ্ছে, অ্যাফ্রোদাইটি গিয়ে ঘুষ দিচ্ছে প্যারিসকে। তা হেরা প্রথমে কি করলো? হেরা অফার্ড প্যারিস পাওয়ার অ্যান্ড ডোমিনিয়ন ওভার এশিয়া এন্ড ইউরোপ, মানে অফার করলো, ঠিক আছে তো, ব্রাইব। দেখো হেরা তাকে অফার করলো কি, শুধু এশিয়া ইউরোপ না, বললো যে তোমাকে আমি কি দিব, এই পৃথিবীর রাজা বানিয়ে দিব, তোমাকে আমি ক্ষমতা দিয়ে দিলাম, এই ক্ষমতা দিয়ে তুমি সারা বিশ্বকে কি করতে পারবা বলো? সারা বিশ্বকে তুমি রুল করতে পারবা, তুমি যদি আমাকে সুন্দরী বলো। ভালো কথা। এবার অ্যাথেনা অফার্ড হিম উইজডম অ্যান্ড ভিক্টরি, আর অ্যাথেনা জ্ঞানের দেবী, সে বললো তোমাকে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী বানিয়ে দিব। আর অ্যাফ্রোডাইটি যে হচ্ছে প্রেমের দেবী, সে আবার ওকে প্রমিস করলো যে তোমাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিউটিফুল উইমেন যে, তার সাথে তোমাকে বিয়ে দিয়ে দেবো।
এখন বলো তো পুরুষ এই তিনজনের ভিতর থেকে কাকে চুজ করবে? এখন বলো। হেরাকে। বিউটিফুল ওম্যান। হ্যাঁ, কি নিতে হেলেন। চাইবে বলো? বিউটিফুল ওম্যান। সে কি রাজ্যোত্তর চাইবে, সে কি জ্ঞান চাইবে, নাকি বিউটিফুল উইমেন চাইবে বলো? প্যারিস। হ্যাঁ, বিউটিফুল উইমেন। অলরেডি প্যারিসের কিন্তু একজন ইয়া আছে, প্যারিসের কিন্তু একজন বিলাভেড আছে, তার সাথে সে প্রেম করে। এখন এইখানে মানে এই সেন্সুয়াল ব্যাপারটাকে দেখানো হয়েছে যে মানুষ জ্ঞান, সম্পদ, ক্ষমতা এবং বিউটিফুল নারী এর ভিতর থেকে প্রধানত নারীকে মানে বেশি পছন্দ করে নাকি। এর জন্য রাজাও পর্যন্ত রাজত্ব ছেড়ে দেয়, বুঝতে পেরেছ? তো আমাদের প্যারিসও করলো কি, হ্যাঁ অ্যাফ্রোডাইটিকে বিউটিফুল বললো, আপেলটা তাকে দিয়ে দিল। এখন অ্যাফ্রোডাইটি যেহেতু প্রতিজ্ঞা করেছে যে হেলেন বিউটিফুল উইম্যান, পৃথিবীর মধ্যে হেলেন অফ স্পার্টা, তার সাথে তোমার বিয়ে দিয়ে দিব, তাহলে এখন কি করা যাবে বলো? এখন কথা তো রাখতে হবে নাকি? হ্যাঁ, কথা রাখতে হবে না বলো? তো সেই কি এবার এখন অ্যাফ্রোডাইটি তখন প্যারিসকে বলল যে তুমি তাহলে এবার যাও। তারপর থেকে প্যারিস চুজ অ্যাফ্রোডাইটি হোয়েন দেন হেল্পড হিম উইন হেলেন। তখন সে বলল তুমি তাহলে এবার যাও মেনেলাসের রাজ্যে যাও, ঠিক আছে তো? সেই স্পার্টাতে যাও, কিছুদিন দাওয়াত হিসাবে থাকো, গেস্ট হিসাবে থাকো। গেস্ট হিসাবে থাকতে থাকতে গডেসের এই অ্যাফ্রোডাইটির হেল্পে প্যারিসের সাথে হেলেনের একটা প্রেম বাঁধায় দেয়, বুঝতে পেরেছ? এবং শেষ পর্যন্ত প্যারিস করে কি হেলেনকে নিয়ে পালায় আসে। কোথায় পালায় আসে? ট্রয়ে পালায় আসে, বুঝতে পেরেছ? এইবার মেনেলাস কি বসে থাকবে বলো? না স্যার। মেনেলাস কি বসে থাকবে? তখন ওই যে তার বাবার সাথে প্রতিজ্ঞা হয়েছিল না, যে অন্যান্য যারা শুটার ছিল তারা প্রতিজ্ঞা করেছিল যে যদি এই মেনেলাস এবং হেলেনের কোনো ক্ষতি হয় তাহলে বাকিরা তাদেরকে বিপদের সময় হেল্প করবে। তো তখন করলো কি, ওই যে মেনেলাস সহ আরও 10 দেশের রাজা তাদের সৈন্যবাহিনী নিয়ে তারা চলে যায় ট্রয়তে যুদ্ধ করার জন্য, ঠিক আছে তো? গিয়ে ট্রয় নগরীকে কি করে দেয়? পুরো ধ্বংস করে দেয়, দিয়ে হেলেনকে নিয়ে ফিরে আসে। তাহলে একজন বিউটিফুল উইমেনের জন্য পুরো একটা রাজ্য ধ্বংস হয়ে গেল। তাহলে এর পিছনে কারণটা কি ছিল? এর জন্য কি হেলেন দায়ী বলো? প্যারিস দায়ী। এর জন্য মেইন দায়ী তো এরিস। প্যারিসও তো দায়ী না, প্যারিসও তো লোভে পড়ে গেছে, কিন্তু ঝগড়াটা তো শুরু হয়েছে সেই দাওয়াত না দেওয়া থেকে নাকি। হ্যাঁ, তো স্যার মুভিতে তো এত কিছু ডিটেইলসে দেওয়া নাই। আমি মুভিটা দেখছিলাম, বাট ওখানে শুধু যুদ্ধ হইছে কিভাবে কিভাবে ট্রয় নগরী ধ্বংস হয়েছে এতটুকুই দেওয়া আছে, কিন্তু এত ডিটেইলসে এত কিছু দেওয়া নাই। অত কিছু থাকবে তাহলে তোমার সিনেমা শেষ করতে পারবে বলো? হ্যাঁ, ওটা তো একটুখানি কাহিনী, না স্যার, ওটা তো শুধু যুদ্ধের জায়গার কাহিনীটা দেখানো হয়েছে, কিন্তু এর পিছনের কাহিনী তো ওইভাবে দেখানো হয়নি। হ্যাঁ, তো যাই হোক, তাই বলছে দেখো এখন কি দাঁড়ালো, এই যে জাজমেন্ট অফ প্যারিস বলা হয় এটাকে, এখানে সেই গল্পটুকু দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। অ্যাফ্রোডাইটি দ্য গডেস অফ লাভ প্রমিসড হিম দ্য মোস্ট বিউটিফুল উইমেন। হ্যাঁ, এর জন্য মেনেলাস করলো কি, ডিসকভার্ড হেলেন্স ডিসঅ্যাপিয়ারেন্স, হি ইনভোক দ্য ওথ অফ টেন্ডারাস। ওই যে টেন্ডারাস যে প্রতিজ্ঞা করেছিল যে সামনিং অল দ্য ফর্মার শুটার্স টু অনার দেয়ার ভাউ। দ্য গ্রেটেস্ট হিরোস অফ গ্রিস ইনক্লুডিং আগামেমনন, অ্যাকিলিস, ওডিসিউস, অ্যাজাক্স সবাই জয়েন করলো কি টু ওয়েজ ওয়ার এগেইনস্ট ট্রয়। দ্য এনসুইং ট্রোজান ওয়ার ইমর্টালাইজ ইন হোমার্স ইলিয়াড বিকেম আ ডিফাইনিং মিথ অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন। সেখান থেকে ইলিয়াডের কাহিনীটা শুরু, ঠিক আছে তো, যেটা তোমরা পড়তে আরে পড়বা। তো এই যে আমরা দেখলাম, তাহলে এইটুকু পড়ি, অতএব মোটামুটি আর পড়ছি না, তোমরা একটু রিডিং দিবা। হচ্ছে ইন লিটারেচার অ্যান্ড আর্ট হেলেন এমবডিজ দ্য প্যারাডক্স অফ বিউটি। প্যারাডক্স অফ বিউটি মানে কি? প্যারাডক্স মানে বুঝো তো? হোয়াট ইজ দ্য মিনিং অফ প্যারাডক্স? প্যারাডক্স বলতে বোঝায় দেখ উপরে উপরে কি একরকম, কিন্তু মূলত আর এক রকম বিষয় নির্দেশ করা, ঠিক আছে তো? দেখো উপরে একরকম লাগবে বা মোটামুটি শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আসলে বিষয়টা ভিতরে যদি আমরা একটু গবেষণা করে দেখি তাহলে ঠিক হবে। এরকম যেমন হচ্ছে আ সিমিংলি অ্যাবসার্ড অর কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট অর প্রপোজিশন, মানে সিমিংলি অ্যাবসার্ড যে শুনতে ভালো লাগছে না, কেমন জানি একটা, কন্ট্রাডিক্টরি মানে বিপরীতমুখী কথা, বুঝতে পেরেছ? কিন্তু যদি এটাকে হোয়েন ইনভেস্টিগেটেড, যদি এটাকে ভালো মতো ইনভেস্টিগেটেড করা হয়, মে প্রুভ টু বি ওয়েল ফাউন্ডেড অর ট্রু। তার মানে এখানে একটা এই যে হেলেনের বিউটিটা হয়ে গেল এরকম একটা প্যারাডক্সিক্যাল বিউটি।
যেটা হচ্ছে ডিভাইন কিন্তু ডিস্ট্রাকটিভ। হ্যাঁ, মেনলি বিউটিটা কি, উইমেন বিউটি অধিকাংশ ক্ষেত্রে কেমন হয় বলো, ডিস্ট্রাকটিভ হয়। বুঝতে পেরেছো? যে ডিভাইন বাট ডিস্ট্রাকটিভ, অধিকাংশ ক্ষেত্রে আউটওয়ার্ড বিউটি মানুষের ধ্বংস ডেকে নিয়ে আসে। শি রিপ্রেজেন্টস বোথ দ্য ইন্সপিরেশন অ্যান্ড দ্য ডাউনফল অফ মেন। হ্যাঁ, অতএব এই ক্ষেত্রে যে তাহলে আমরা হেলেন সম্পর্কে আমি যতটুকু বুঝলাম এটুকু মাথায় রেখো, এখানে বিষয়গুলো দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিবা। এখন এই কবিতাতে হেলেনকে মেনলি কি করা হয়েছে, সম্বোধন করা হয়েছে, ঠিক আছে তো? কবিতাটা বলা মানে স্পিকার কথা বলছে কার সাথে, হেলেনের সাথে। এখন হেলেনটাকে, এই কবিতার হেলেনকে আমাদের এই গ্রিক মিথোলজির হেলেন বলো তো? না স্যার, না স্যার। তাহলে ওই যে এডগার অ্যালান পোর তার পার্সোনাল, তাই তো, বা ব্যক্তিগত জীবনের যে একজন লেডির কথা বলা হয়েছে, সেই লেডি এখানে নাকি জেন স্ট্যানার্ড, ওকে তিনি হেলেন বলে সম্বোধন করছেন। তাহলে এবার একটু আমরা পড়ি এখানে, ঠিক আছে? কবিতাটা পড়া শুরু করি। বলছে হেলেন, অ্যাড্রেসিং কিন্তু এটা। হ্যাঁ, তাহলে হেলেন, দাই বিউটি ইজ টু মি, বলছে তোমার বিউটিটা আমার কাছে কেমন, লাইক দোজ নাইসিয়ান বার্কস অফ ইয়োর। তাহলে তোমার বিউটিটা আমার কাছে ওই রকম নাইসিয়ান বার্কের মতো। এখন কথা হলো স্যার নাইসিয়ান কি আর বার্ক কি আর ইয়োর কি, দেখো কতগুলো ওয়ার্ড, তাই না? অতএব এই ওয়ার্ড অপরিচিত মানেই বুঝবা না, কিন্তু লাইক দোজ এ পর্যন্ত আমরা বুঝেছি নাকি বলো? জি স্যার। কিন্তু তাই বলছে দেখো নাইসিয়ান বার্ক, তাহলে আমরা একটু নাইসিয়ান বার্ক দেখে আসি। দেখো এগুলোর জন্য একটু সার্চ করতে হবে, মানে ব্যাপক খাটতে হবে। হ্যাঁ, এই যে বার্ক বলতে আমরা প্রধানত বুঝি হচ্ছে নৌকা বা জাহাজ, ঠিক আছে তো? এরকম দাঁড়া, আমি শুধু বার্ক দেখে আসি, না নাইসিয়ান মিনিংটা কবিতার ধরছে আর কি। হ্যাঁ, বার্ক মিনিং আবার কাঠের দেখাচ্ছে বার্ক, হায় হায় রে। যেটা এই যে এরকম দেখতে পাচ্ছ, এই যে এটা, এই হচ্ছে বার্ক। আর নাইসিয়ানটা কি দেখো, আচ্ছা মেট্রো। তাহলে নাইসিয়ান বার্ক বলতে কি বোঝানো হচ্ছে, দেখো এইখানে বলা হচ্ছে এই যে এই এই ইয়াগুলোকে, বার্কগুলোকে, ঠিক আছে? আচ্ছা আমি বার্কশিপে চলে আসছি। দেখো নাইসিয়ান বার্ক বলতে, নাইসিয়া হচ্ছে একটা সিটিকে বোঝায়, একটা শহরকে বোঝায়। দেখো খেয়াল করো, তাহলে নাইসিয়া থেকে আসছে নাইসিয়ান। এটা হচ্ছে নাইসিয়ান ছিল আ সিটি ইন মডার্ন ডে টার্কি, এখনকার তুরস্ক, আধুনিক যুগের যে তুরস্ক দেশটা আছে সেই দেশের একটা শহরের নাম ছিল হচ্ছে নাইসিয়া। সেই নাইসিয়া থেকে অ্যাডজেক্টিভ হিসাবে এসেছে নাইসিয়ান। আর বার্ক মানে হচ্ছে জাহাজ। তাহলে আলটিমেটলি এগুলো দিয়ে কি কি বোঝাচ্ছে বলো তো? মানে নাইসিয়ানের জাহাজকে বোঝাচ্ছে। কি বুঝতে পারছো? জি স্যার। এখন তাহলে এখানে কি বলছে যে দাই বিউটি, তোমার বিউটি আমার কাছে অনেকটা ওই সকল নাইসিয়ান বার্কের মতো মনে হয়। অফ ইয়োর, ইয়োর মানে অতীত, পাস্ট, মানে অতীতের সেই সকল নাইসিয়ান বার্কের মতো লাগে তোমার বিউটি। কোন দিক থেকে, কেন তাকে নাইসিয়ান বার্ক বলা হলো তার বিউটিকে? দেখো দ্যাট জেন্টলি, কারণ যে বার্কগুলো, দ্যাট মানে ওই বার্কের কথা বলা হচ্ছে, যে বার্কগুলো জেন্টলি কি করতো, দেখো জেন্টলি ওয়ান্ডার, সরি জেন্টলি বোর, বোর মানে বহন করা। আমি একটু লাইনটা, সেন্টেন্সটাকে একটু কেটে কেটে পড়তেছি, খেয়াল করো। তাহলে যে জাহাজগুলো খুবই জেন্টলি, মানে বুঝো তো জেন্টলি মানে কি, খুবই আলতোভাবে, এখানে আলতোভাবে বললে হবে না, মোটামুটি কোনো রকম বিপত্তি ছাড়া বা বিপদ ছাড়া স্বাভাবিকভাবে, ঠিক আছে তো, যাতে কারো কোনো ক্ষতি না হয়, এরকম দ্যাট জেন্টলি কি করতো, বোর বহন করতো।
কি বহন করত? দ্য ওয়ারি ওয়ে ওয়ান ওয়ান্ডারার। ওয়ারি মানে কি? ক্লান্ত। ওয়ে ওর্ন মানে কি? ওয়ে ওর্ন মানে যে প্রথমে আসলে ওয়ান্ডারার মানে কি? পথিক, তাই তো? ওয়ান্ডারার মানে কি? ভবঘুরে ব্যক্তি, যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। যে ব্যক্তি কেমন হয়ে গেছে? ওয়ারি হয়ে গেছে বা ওয়ে অন হয়ে গেছে। ওয়ারি মানে ক্লান্ত, ওয়ে অন মানে কি? পথ দেখলেই যার বিরক্তি আসে সে হচ্ছে ওয়ে অন। মানে এত বেশি ঘোরাঘুরি হয়ে গেছে, এত বেশি হাঁটা হয়ে গেছে যে এখন পথ দেখলেই ক্লান্তি চলে আসে। ঠিক ওই রকম ব্যক্তিকে যে বার্কগুলো কি করত? বহন করত। বহন করে কোথায় নিয়ে আসতো? টু হিজ ওন নেটিভ শোর, তাই তো? যে পথিক অলরেডি ক্লান্ত হয়ে গেছে, আর হাঁটতে পছন্দ করছে না, হাঁটতে ভাল লাগছে না, সেই পথিকগুলোকে বা সেই ভ্রমণকারীদেরকে যে কি করত? তার নেটিভ শোরে, মানে তার নিজস্ব দেশের তীরে এনে তাকে কি করত? পৌঁছে দিত। সেই রকম নাইসিয়ান বার্ক হচ্ছে তোমার বিউটি। মানে এখানে কি বলতে চাচ্ছে আসলে আলটিমেটলি একটু বোঝো তো। তাহলে তোমার বিউটি বার্কের মতো, যে বার্কগুলো, তাই তো, একজন ক্লান্ত মানে ভ্রমণকারীকে বা ওয়ান্ডারারকে তার দেশে কি করতো? পৌঁছে দিয়ে যেত। তাহলে এখানে সাপোর্টিংটা কি বলতে চাচ্ছে এখানে বলো? এই জায়গাটাতে একটু যদি আমরা মাথা খুলি বা মাথা খাটাই তাহলে কি নির্দেশ করতে পারে? তাহলে নৌকাগুলোকে কি হিসাবে এখানে তুলনা করা হচ্ছে বলো তো? একজন মনে করি একজন ক্লান্ত ব্যক্তি, তার আর হাঁটতে ভাল লাগছে না, তাকে যদি কেউ কোনো একটা গাড়িতে তুলে নেয়, মনে করি রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখন গাড়িতে তুলে নিল, তাহলে ওই গাড়িটা তার কাছে কেমন মনে হবে বলো তো? স্যার ব্লেসিং। হ্যাঁ, ব্লেসিং মনে হবে, তাই তো? মানে যে তার হাঁটতে ভাল লাগছে না, সে খুবই ক্লান্ত, এই যে বলছে না ওয়ারি অ্যান্ড ওয়ে ওর্ন, সেই ব্যক্তিকে যদি তুমি তোমার গাড়িতে তুলে নাও, সে যে কি খুশি হবে, মনে হবে যেন কোনো স্বর্গীয়, তাই তো, অ্যাঞ্জেল এসে তাকে উদ্ধার করলো। তাহলে চিন্তা করো, তাহলে তার বিউটিটা, মানে হেলেনের বিউটিটা আমাদের স্পিকারের কাছে ওই রকম নৌকার মতো। সে যেন একটা শান্তির দূত, এরকম না ব্যাপারটা? কি নৌকাটা কি তার কাছে শান্তির দূত না, যে হচ্ছে ক্লান্ত? বলো। ঠিক ওই রকম ভাবে তাহলে ওই যে হেলেনের কথা বলা হচ্ছে, হেলেনের বিউটিটাও এই আমাদের স্পিকারের কাছে ওই রকম শান্তিজনক একটা কিছু, সাপোর্টিং একটা কিছু, তাই তো? যেটা শান্তির একটা কিছু, শান্ত স্বস্তির একটা কিছু যেন হিসাবে কাজ করে। তাহলে এই স্বস্তিটা বোঝাতে, মানে বিউটি যে তার কাছে স্বস্তিমূলক, সেই স্বস্তিটা বোঝাতেই তিনি মেনলি এই নাইসিয়ান বার্কের সাথে তুলনা করেছেন। তাহলে দেখো এই পুরোটা হচ্ছে কি একটা কম্প্যারিজন মাত্র। মেইন কথা শুধুমাত্র এইটুকু, হেলেন দাই বিউটি ইজ টু মি, যে হেলেনকে বলছে, হেলেন তোমার বিউটি আমার কাছে এই রকম নৌকার মতো, যে নৌকাটা এরকম। তো এখানে এই যে তুলনাটা করলাম না, যে তুমি একটা বাঘের মতো, তাহলে তুমি হচ্ছ বাঘের মতো, তার এটা বলার উদ্দেশ্য কি বলো তো? তাহলে তাকে কিসের সাথে তুলনা করা? বাঘের সাথে। বাঘের সাথে কেন তুলনা করছি? তার হিংস্রতা বোঝানোর জন্য, ঠিক আছে তো? তাহলে বাঘ যেমন হিংস্র, ওই লোকটাও কি বলো তেমন হিংস্র। এবার বললাম তুমি হচ্ছ গোলাপের মতো বিউটি, তার মানে কি তুমি হচ্ছে গোলাপ ফুলের মতো সুন্দর। তাহলে এখন কি বলা এই জায়গায়? তার সৌন্দর্যটাকে তুলনা করা, তাই না? তাহলে এখানে যে নাইসিয়ান বার্কগুলোকে আনা হয়েছে, এখানে কি তুলে ধরার জন্য? তার মানে বিউটির কোন জিনিসটা তুলে ধরার জন্য বলো তো? বলো তার বিশালতা। বলো সৌন্দর্যের বিশালতা। এখানে কি বিশালতার কোনো ব্যাপার এসেছে? জি স্যার, না, সৌন্দর্যের মোহিত হওয়ার যে ব্যাপারটা, হ্যাঁ, মানে হচ্ছে খুশি স্বস্তি হওয়ার। বা শান্তি, তাই না? আকাঙ্ক্ষিত একটা বিষয়, যে আমি চাচ্ছিলাম এরকম একটা কেউ যদি আমাকে এখন কোনো গাড়িতে তুলে নিত, নৌকায় যদি তুলে নিত, তাহলে আমার ভালো হতো। তাহলে একজন ক্লান্ত মানুষের কাছে একটা নৌকায় করে বহন করে নেওয়াটা কি বিশালতা বোঝাচ্ছে, নাকি স্বস্তি বা শান্তির জায়গা বোঝাচ্ছে? কোনটা? স্বস্তি। স্যার স্বস্তি বা শান্তির জায়গাকে বোঝানো তাহলে হচ্ছে। ওরকম তেমনি ওই লেডির বিউটিটাও ওই স্পিকারের কাছে ওইরকম একটা শান্তির জায়গা। এইটুকু বোঝাতে এতগুলো কথা বুঝতে পারছো? যে
যে নৌকাটা করছে কি, যে নৌকা তাকে তার নিজের দেশে পৌঁছে দিয়েছে। দেখো, টু হিজ ওন নেটিভ শোর, মানে তার নিজ দেশের সমুদ্র সৈকতে তাকে পৌঁছে দিয়েছে। তার মানে কি, তার সৌন্দর্যও ঠিক ওই রকম, যে সৌন্দর্য তাকে স্বস্তির সাথে জেন্টলি তাকে নিয়ে গেছে তার নিজের দেশের কাছে। নিজের দেশ মানে কি, নিজের লক্ষ্যের কাছে নিয়ে গেছে, তাই তো? যে এতদিন যে সে প্রত্যাশা করছিল, এতদিন ধরে যে সৌন্দর্য সে আকাঙ্ক্ষা করছিল, তার সৌন্দর্য তাকে ঠিক সেই সৌন্দর্য হিসাবে সেই সৌন্দর্যের কাছে তাকে পৌঁছে দিয়েছে, মানে তার প্রত্যাশিত জিনিসটাকে তাকে এনে দিয়েছে। এরকম একটা বিষয় বোঝাতে কিন্তু এই এই মানে কি বল, তুলনাটা করা হয়েছে। দেখো, এই জাতীয় তুলনাকে বলা হয় সিমিলি, বুঝতে পারছো? কি বলা হয় এই জাতীয় তুলনাকে? সিমিলি বলা হয়। আচ্ছা, সিমিলি কি জিনিস আমরা পরে পড়বো, আগে 2-5টা কবিতা পড়ে নিই, তারপরে আমরা উদাহরণগুলো পেতে সুবিধা হবে। অতএব এই প্যারাফ্রেজটা যদি আমরা এখন পড়ি, তাহলে এইটুকু জায়গায় কি বলছে দেখো, বলছে ও হেলেন ইয়োর বিউটি অ্যাফেক্টস মি লাইক দ্য অ্যানশিয়েন্ট শিপস। ওই ইয়োর মানে কিন্তু প্রাচীন যুগ বা অ্যানশিয়েন্ট, হ্যাঁ, ওই অ্যানশিয়েন্ট শিপের মতো, যেগুলো হচ্ছে নাইচিয়ান ওয়ার্ক, দ্যাট ওয়ান্স ক্যারিড টায়ার্ড সেলার সেফলি ব্যাক হোম আফটার লং ডিফিকাল্ট জার্নি। তাই তো, যে বোটগুলো বা যে শিপগুলো কি করতো, ওইরকম টায়ার্ড বা ক্লান্ত যে সেলার বা ওয়ান্ডারারকে তাদের বাড়িতে পৌঁছে দিত। ঠিক জাস্ট অ্যাজ দোজ ভেসেলস, ঠিক ওরকম জাহাজের মতোই, মুভড সফটলি অ্যাক্রস আ সুইট স্মেলিং সি অ্যাক্রস, দেখো, টুয়ার্ড দ্য ফ্যামিলিয়ার অ্যান্ড কমফোর্টিং কোস্ট অফ ওয়ান্স হোমল্যান্ড। তাহলে জাহাজগুলো যেমন খুবই কমফোর্টলি একজন ক্লান্ত ব্যক্তিকে তার দেশে পৌঁছে দেয়, ঠিক একইভাবে ইওর বিউটি ব্রিংস পিস অ্যান্ড কমফোর্ট। দেখো হয়েছে, হ্যাঁ, তোমার বিউটি দেখলেই আমার মনের ভিতর এরকম এক ধরনের শান্তি বা আরাম বা কমফোর্ট ফিল হয় টু মাই সোল। কারণ কি, হুইচ হ্যাজ বিন রেস্টলেস অ্যান্ড এক্সস্টেড বাই লাইফ স্ট্রাগল। কারণ এতদিন আমি ক্লান্ত ছিলাম। কিসে ক্লান্ত ছিলাম? বাই লাইফ স্ট্রাগল। কারণ কি, এটা একটা জাস্ট, এই কথাটা কবি সরাসরি বলেননি। এই কথাটা কি সরাসরি বলেছেন যে তোমার বিউটি আমার কাছে পিসের মতো? এই জায়গায় আছে, উল্লেখ আছে কোনো? বলো। কিন্তু ওই সিমিলির মাধ্যমে কিন্তু এই কথাটাই বোঝানো হয়েছে। স্বস্তি বা এই কমফোর্ট মানে কি স্বস্তি, আর পিস মানে কি শান্তি। তাহলে শান্তি এবং স্বস্তি যে তোমার বিউটি আমাকে এনে দেয়, এইটা বোঝাতে কবি এই তুলনাটা করেছেন। সবাই কি বুঝতে পেরেছো ব্যাপারটা? কি বুঝতে পেরেছো? আচ্ছা, তো দেখো, অতএব এখানে কি বলছে, আবার যদি আমরা একটু দেখি, দেখো, হেয়ার দ্য স্পিকার কম্পেয়ার্স হেলেন্স বিউটি টু আ জেন্টেল শিপ। একটা শিপের সাথে তুলনা করা হয়েছে, গাইডিং দ্য ওয়ারি ট্রাভেলার হোম, ওয়ারি ট্রাভেলারকে যে বাড়িতে পৌঁছে দেয়। দ্য পারফিউমড সি সাজেস্ট পিউরিটি অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড দ্য সুদিং অ্যাটমসফিয়ার বিউটি ক্রিয়েটস ইন ট্রাভেলড মাইন্ড। দেখো, পারফিউমড সিকে বলা হচ্ছে কি পারফিউমড। এখানে একটা কথাটা আমরা একটু ওই যে কেটে পড়তে গিয়ে বাদ হয়ে গেছে, যেটা হচ্ছে ওভার আ পারফিউমড সি, মানে যে জাহাজটা পারফিউমড সি এর উপরে চলছে। পারফিউমড সি মানে কি? পারফিউম মানে কি সুগন্ধিত নাকি? তো এখানে সমুদ্র কিভাবে সুগন্ধি হয়? এখানে আসলে পারফিউম বলতে শুধু সুগন্ধিকেই বোঝায়নি, বরং সুগন্ধি আমরা কেন মাখি, আমাদের শরীরে কেন আমরা পারফিউম ইউজ করি, বলো বলো তো? আমরা পারফিউম কেন ইউজ করি? মনে করো যদি আমার গায়ে গন্ধ না থাকে, আমি কি পারফিউম ইউজ করব? বলো তো। হ্যাঁ, তাহলে পারফিউম কারা ইউজ করে? মেনলি যাদের শরীর থেকে একটু ঘাম হলে পারে গন্ধ হয় বেশি, তারা কিন্তু পারফিউম বেশি ইউজ করে। এমনিতে মানুষ স্বাভাবিকভাবে করে, কিন্তু পারফিউম ইউজ করে মানুষ এক ধরনের স্বস্তির জন্য কিন্তু ইউজ করে, যে পারফিউমটা মানুষকে এক ধরনের স্বাভাবিক স্বস্তি দান করে। পারফিউম মাখলে ওই সুগন্ধিটা তার ভিতরে একটা মানে কি বলবো, একটা স্বাভাবিক স্বস্তি একটা ফিল কিন্তু দেয়। তো এখানেও এই সমুদ্রটাকে একজন ওয়ারি মানুষের কাছে, একজন ক্লান্তিকর মানুষের কাছে একজন এরকম শান্তির জায়গা হতে পারে। যেমন একটা পারফিউমের গন্ধ পড়লে যেমন একটা শান্তি শান্তি ভাব লাগে, ওই রকম সমুদ্রটাও হচ্ছে কি একজন ওয়ারি বা ক্লান্ত প্রতীকের কাছে ওই রকম একটা পারফিউমের মতো, তাই তো, যেটার গন্ধ তাকে স্বস্তি দান করে। ঠিক ওই রকমটাই বোঝাতে এতগুলো শব্দ ইউজ করা হয়েছে মেনলি। প্রত্যেকটা শব্দে কিন্তু আলাদা আলাদা মিনিং আছে। এই মিনিংগুলো শুধু লিটারাল মিনিং না, এখানে একটা ইন্টারনাল মিনিং আছে, তাই তো, আন্ডারলাইন মিনিং আছে, যে মিনিংটা তোমাকে বুঝে নিতে হবে। এখানে দেখো, পিস বা কমফোর্টের কোনো শব্দ কিন্তু এখানে ইউজ করা হয়নি। এই স্টেঞ্জাতে ইউজ করা হয়েছে, বলো তো? এখানে
পিস বা কনসেপ্টের স্যার। কোনো শব্দ কিন্তু ইউজ করা হয়নি, কিন্তু তারপরও কিন্তু আমরা এর আন্ডারলাইং মিনিং হিসাবে অটোমেটিক বুঝে নিচ্ছি যে একটা জাহাজ যখন একজন ক্লান্ত মানুষকে বহন করে নিয়ে যায় তখন সেই জাহাজটা হয়ে যায় সেই মানুষের কাছে একটা শান্তির বা আরামের জায়গা, আর সেই কম্প্যারিজনে তার বিউটিকে বলা হয়েছে সেই জাহাজের মতো। তার মানে আলটিমেটলি বিউটিটা হচ্ছে এরকম একটা শান্তি বা আরামের জায়গা হিসাবে কল্পনা করা হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ড যদি পড়ি, এইবার কবি কিন্তু ওই ওয়ান্ডারার হিসাবে নিজেকে কল্পনা করছেন। স্পিকার হচ্ছে কি ওরকম ওয়ান্ডারের মতো যে অলরেডি ক্লান্ত হয়ে গেছে, তাই বলছে দেখো অন ডেসপারেট সিজ, এই যে সমুদ্র, হ্যাঁ এই সমুদ্র হচ্ছে কি ডেসপারেট মানে কি যেখানে ঝড় উঠলে পারে উত্তাল হয়ে যায়, সমুদ্র পুরো রুক্ষ হয়ে ওঠে, এরকম একটা সমুদ্রে লং ওয়ান টু রোম, রোম মানে কি বুঝো তো, রোমিং বুঝো, ঘোরা, হ্যাঁ ঘোরাঘুরি করা, উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা। লং মানে কি দীর্ঘদিন, হ্যাঁ দীর্ঘদিন ঘোরাঘুরি করার পর, তাহলে এই উত্তাল সমুদ্রে দীর্ঘদিন, তাই তো রোমিং করার পর দাই হায়াসিন্থ হেয়ার দাই ক্লাসিক ফেস। এখন খেয়াল করো, তাহলে কবি কি আসলে সরাসরি কি সমুদ্রের কথা বলছেন নাকি সমুদ্র বা জাহাজ দিয়ে মেনলি তিনি আমাদের পৃথিবীর বা পার্থিব সময় বা জগতের কথা বলছেন, কোনটা বলো তো? পার্থিব সময় বা জগতের কথা হ্যাঁ, বলা হয়েছে। তবে দীর্ঘদিন রোম করেছি কোথায়? ডেসপারেট সি, সি মানে হচ্ছে মনে করে পৃথিবী বা আমার সময়, যে কতদিন আমি পৃথিবীতে আছি। তাহলে পৃথিবীতে যখন আমি আছি আমি অসংখ্য ডেসপারেট সি এর মুখোমুখি হয়েছি। এই সি এর মুখোমুখি হওয়া মানে স্ট্রাগলের মুখোমুখি হওয়া, সংগ্রামের মুখোমুখি হওয়া, কষ্টের মুখোমুখি হওয়া। তার মানে পৃথিবীতে অনেক দিন বিচিত্র ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার পর হঠাৎ করে যখন আমি তোমার, হ্যাঁ দায় মানে কি বলো তো? ইয়োর, তাই মানে ইয়োর, হ্যাঁ বা দাই হায়াসিন্থ হেয়ার। হায়াসিন্থ শব্দটা কেন ইউজ করা হয়েছে দেখো, সরাসরি কিছু তিনি বলছেন না, এখানে তিনি সফট হেয়ার বলতে পারতেন, কিন্তু সফট হেয়ার না বলে তিনি বলেছেন হায়াসিন্থ হেয়ার। তাহলে হায়াসিন্থ দিয়ে কী বোঝাচ্ছে সেটা বুঝতে হবে। এইখানেই তো হলো ইংলিশের ঝামেলা, বুঝতে পারছো? হায়াসিন্থ বলতে আমরা বুঝি এই যে এই জাতীয় ফুলগুলোকে, অনেকটা ওই যে ওয়াটার হায়াসিন্থ বুঝি আমরা, আমাদের দেশে যেমন আছে কি যেন বলে এগুলোকে, কচুরিপানা। কচুরিপানার ফুলগুলো কেমন হয় বলো তো? সেম এরকমেরই। হ্যাঁ এরকম না, এবং এগুলো কি নরম, তাই তো সুন্দর। দেখো হায়াসিন্থ বলা হচ্ছে একই সাথে এর সফটনেস এবং বিউটিটাকে বোঝাতে। তার মানে কবি যখন তার হেয়ারগুলোকে বলতেছেন হায়াসিন্থ হেয়ার, তার মানে এখানে তার হেয়ারগুলো কেমন বলো? সফট সফট অ্যান্ড কি বিউটিফুল বা অ্যাট্রাকটিভ, এটাই তো বুঝবো নাকি? জি স্যার। হ্যাঁ জি স্যার। দেখো তিনি কিন্তু সরাসরি সফট বলেননি, কবিরা একটু বাকিয়ে টাকিয়ে কথা বলে, তাই বলছে দাই, দেখো দাই হায়াসিন্থ হেয়ার মানে তোমার এই সুন্দর সফট হেয়ার, এবং কি দাই ক্লাসিক ফেস। ক্লাসিক ফেস কেমন? ক্লাসিক বলতে আমরা বুঝি ক্লাসিক্যাল সময়ের যে ফেস মানে বিউটি, সেটা বোঝাতে আমরা বুঝবো হেলেনের বিউটি, হেলেনিক বিউটি। ঠিক আছে, তো ক্লাসিক মানেই বুঝবো হেলেনিক বিউটি, যেটা ক্লাসিক্যাল এইজে ওয়ার্ল্ড ফেমাস বিউটি হিসেবে পরিচিত ছিল যে হেলেন, তার কথা বোঝানো হচ্ছে। তাই বলছে দাই ক্লাসিক ফেস মানে আনপ্যারালাল ফেস, মানে আনপ্যারালাল বিউটিকে বোঝানো হয়েছে। তার মানে দীর্ঘদিন বিভিন্ন সংগ্রাম টংগ্রাম করে তোমার সৌন্দর্য যখন দেখলাম, তোমার সৌন্দর্য রিপ্রেজেন্ট করছে কিসে কিসে? তোমার হেয়ার এবং তোমার ফেস, তোমার সৌন্দর্য বা বিউটিকে রিপ্রেজেন্ট করছে। তো যখন এই তোমার বিউটি আমি দেখলাম, শুধু তোমার বিউটি শুধু না, সাথে সাথে দাই নায়ার্ড এয়ার্স। এয়ার কি? এয়ার বুঝো তো? বাতাস। হ্যাঁ এয়ার মানে কিন্তু বাতাস, কিন্তু এখানে এয়ার বলতে শুধুমাত্র আমরা বাতাস বুঝবো না, এয়ার মানে বুঝবো হচ্ছে তোমার হচ্ছে মানে ভাব, অ্যাটিটিউড, আমরা বলি না একটা এয়ারই ভাব আছে এরকম আর কি। হ্যাঁ এখানে বুঝবো কি, এখানে এয়ার মানে বুঝবো হচ্ছে ভাব, অ্যাটিটিউড, মুভমেন্ট, ম্যানার, এগুলোকে। তো নায়ার্ড কেন বলা হলো? তাহলে আমরা দেখি নায়ার্ড কি জিনিস। দেখো মানে ছোট জিনিসকে কিভাবে পেঁচিয়েছে দেখছো কবিরা, বলো? মানে সরাসরি বললেই হয়, সরাসরি বলছেন না, ঠিক আছে? তো দেখো নায়ার্ড বলতে প্রধানত এই যে দেখছো একটা ইয়াদ এখানে ছবি আছে, নায়ার্ড এয়ার্স মিনস আ পারসন হ্যাজ দ্য ইদারেল গ্রেসফুল অ্যান্ড বিউটিফুল ম্যানারিজম অফ আ নায়ার্ড। নায়ার্ড কি?
ফ্রেশ ওয়াটার নিম ফ্রম গ্রিক মিথোলজি। দেখো গ্রিক মিথোলজিতে নিম বলা হয়, ফ্রেশ ওয়াটার নিমকে বলা হয় নায়াড। আমরা একটু নিম দেখি তো। নিম মানে হচ্ছে এক ধরনের স্পিরিট, এই যে যারা প্রধানত গাছে থাকে, মানে গ্রিক মিথোলজিতে বিশ্বাস করা হতো, বুঝতে পেরেছ? দেখো এই যে এগুলো বলে নিম, যারা বিভিন্ন গাছ, দেখো গাছের মধ্যে থাকে বা প্রকৃতির মধ্যে অবস্থান করে, হ্যাঁ, এদেরকে বলা হয় নিম, এক ধরনের স্পিরিট। কি কথা বুঝতে পারছো? দেখো, আ মিথোলজিক্যাল স্পিরিট অফ নেচার ইমাজিনড অ্যাজ বিউটিফুল মেইডেন ইনহ্যাবিটিং রিভার্স, উডস অর আদার লোকেশনস। তাহলে নিম বলতে আমরা কি বুঝবো? এক ধরনের মিথোলজিক্যাল স্পিরিট যাদেরকে মনে করা হতো যে তারা হচ্ছে কি বিউটিফুল মেইডেন বা উইমেন, যারা নদীতে, গাছে বা বিভিন্ন লোকেশনে থাকতো। ঠিক আছে তো? কি সবাই আছো তো? কথা একটু সাইটাই দিও, নাই বুঝতেছি না, বুঝতে জি স্যার। হ্যাঁ, না বুঝলে বলবা। তাহলে এখানে আমরা যে কতগুলো ইমেজ দেখলাম না, এই যে এখানে ইমেজ, হ্যাঁ, এগুলো হচ্ছে কি মনে করো সেই নিম বা বিউটিফুল উইমেন, হ্যাঁ, যারা কেউ গাছে, কেউ নদীতে, হ্যাঁ, কেউ পাহাড়ে পর্বতে বসবাস করে, এই যে স্পিরিট। ঠিক আছে তো? স্যার এগুলারে সাধারণত পরি বলে। পরি আলাদা জিনিস, ওটা আলাদা রকম। ঠিক আছে তো? হ্যাঁ, পরি হিসাবে তুমি এখন মনে করতে পারো, কিন্তু পরির ব্যাপারটা একটু আলাদা। তো যাই হোক, ওটা দিয়ে আসছে। তাহলে কোনো আত্মা, স্পিরিট, হ্যাঁ, ওই যে আত্মা বলা হলো না, ওখানে তো বললামই তো স্পিরিট। ঠিক আছে? হ্যাঁ, এটা এখানে বলা হলো না, যেটা কি এক ধরনের মিথোলজিক্যাল স্পিরিট। দেখো গ্রিক মিথোলজি, দেখো মিথোলজিক্যাল স্পিরিট, এটা কি আমরা বিশ্বাস করি? এগুলোতে আমরা বিশ্বাস করি? জি স্যার না। হ্যাঁ, বিশ্বাস। তার মানে মিথোলজিক্যাল কাহিনী, যেটা আগের প্যাগানিজমে বিশ্বাস করা হতো হয়তো, বা এখন তো বিশ্বাস করা হয় না। তো ওই সময়ের স্পিরিট তাদের হচ্ছে নায়াড। আর নায়াড এয়ার্স মানে এদের মতো ভাব। এদের মতো ভাব মানে কি? তাহলে নিশ্চয়ই এদের মতো সুন্দরী হবে, তাই নয় কি বলো? তাহলে এরা যেমন নিজেদেরকে সুন্দরী মনে করছে, এই যে দেখো নায়াড, হ্যাঁ, নায়াড এয়ার্স, তারা নিশ্চয়ই ওই হেলেনের বিউটিকে তিনি এদের সাথে তুলনা করেছেন। তাহলে সেই ক্ষেত্রে এটাই হয়েছে, দেখো, হ্যাঁ, যে তাহলে হচ্ছে দাই হায়াসিন্থ হেয়ার, দাই ক্লাসিক ফেস অ্যান্ড দাই নায়াড এয়ার্স। দেখো এই তিনটা জিনিস একত্রে কি করেছে? হ্যাভ ব্রট মি হোম, আমাকে বাড়িতে নিয়ে এসেছে। বাড়িতে নিয়ে আসা মানে কি? আমাকে স্বস্তির জায়গায় নিয়ে আসা। এখানে কি সত্যি তারা আমাকে বহন করে বাড়িতে নিয়ে আসছে, এরকম বোঝাচ্ছে? বলো তো। না, আমি যে একটা অস্বস্তিতে ছিলাম, আমি যে এত স্ট্রাগলের ভিতরে ছিলাম, কিন্তু তোমার সৌন্দর্য দেখার পর আমি যেন স্বস্তি পেয়ে গেছি, আমি যেন শান্তি পেয়ে গেছি, আমি যেন আমার পছন্দের জিনিসটা আমি পেয়ে গেছি। তাই বলছে, দেখো, অন ডেসপারেট সিজ লং ওয়ান টু রোম, হ্যাঁ, এই উত্তাল সমুদ্রে কত ঘুরে বেরিয়েছি, ঘুরে বেড়ানোর পরে শেষ পর্যন্ত যখন তোমাকে দেখলাম, তোমার সৌন্দর্য দেখলাম, তখন মনে হলো আমি আমার বাড়ি যেন পেয়ে গেছি, আমি আমার লক্ষ্যে যেন পৌঁছে গেছি। কারণ কি? টু দ্য গ্লোরি দ্যাট ওয়াজ গ্রিস, এই যে গ্রিস আর রোমের কথা যেটা বললাম, হ্যাঁ, কারণ কি? এই যে নায়াড বলো, এই যে হেলেন বলো, এরা কোথাকার গ্লোরি বলো? এই হেলেন কোথাকার গ্লোরি? গ্রিসের গ্লোরি, তাই না? হ্যাঁ, আরেকটা হচ্ছে কি? গ্র্যান্ডার দ্যাট ওয়াজ রোম। তাহলে গ্রিক এবং রোমান মিথোলজির গ্র্যান্ডার অথবা গ্লোরি হচ্ছে কি? এই হেলেন বা হেলেনের বিউটি। আর সেটা যেন আমি পেয়ে গেছি। জাকজমকতা, স্প্লেন্ডার, জাকজমকতা, হ্যাঁ। যেমন পৃথিবীর মধ্যে সবচেয়ে জাকজমক কান্ট্রি এখন কি বলো? কোনটা? আমেরিকা। হ্যাঁ, আমেরিকা, কারণ এখানে সবকিছুতে জাকজমকতা আছে, তাই তো? এরকম দেখো জাকজমক, তাহলে আড়ম্বর। তো ওইরকম আগে ছিল কি? রোম এরকম ছিল হচ্ছে কি? জাকজমক বা শ্রেষ্ঠ বা মহত্বে। তাই বলছে সেই বাড়ি যেন আমি পেয়ে গেছি। সেই বাড়ি কি? সেই বাড়ি হচ্ছে আমার গ্রিস, অথবা সেই বাড়ি হচ্ছে আমার রোম, যেখানে গেলে আমি কি পাবো? গ্লোরি এবং গ্র্যান্ডিয়ার আমি সবই পাবো। তা সব কিছু, তাহলে তুমি আমার রোম, তুমি আমার গ্রিস, আর তুমি আমার বাড়ি। ঠিক আছে তো? তো এত অশান্ত, এত ক্লান্ত, এত সংগ্রামী জীবনযাপন করেও আমি যেন স্বস্তির একটা শান্তিময় জায়গা শেষ পর্যন্ত পেয়ে গেছি তোমার সৌন্দর্য দেখার পর। কি কল্পনা নাকি? হ্যাঁ, বুঝতে পারছো কিভাবে সে? তাই বলছে, দেখো এই শেষ কথা হলো কি? যে হেলেন্স বিউটি রিভাইভ দোজ লস্ট আইডিয়ালস অ্যাজ ইফ শি ওয়ার দ্য ভেরি ইম্বডিমেন্ট অফ ক্লাসিক্যাল স্পিরিট, হ্যাঁ, মানে সিভিলাইজেশন অফ স্পিরিট। মানে সেই হেলেনই জানো রোমের কি গ্র্যান্ডিয়ার, জাকজমকতা,
হেলেনই যেন গ্রিসের গ্লোরি, আর সেই গ্লোরি এবং মানে সেই গ্রিস এবং রোম আমি পেয়ে গেছি। রোম আমার দরকার নেই, গ্রিসও আমার দরকার নেই, তোমাকে পাওয়া মানে কি ওই রোম পেয়ে যাওয়া, ওই গ্রিস পেয়ে যাওয়া, ঠিক আছে তো? এইভাবে বলছে ইন হার প্রেসেন্স দ্য পয়েট সোল ফাইন্ডস হিজ হোম ইন বিউটি ট্রুথ অ্যান্ড হারমোনি। হ্যাঁ, অতএব তার সৌন্দর্যে, তার সত্যে, তার পিওরিটিতে তিনি যেন সব কিছু পেয়ে গেছেন। কারণ এখানে দেখো বলছে কি ক্লাসিক ফেস দিয়ে বিউটি বোঝাচ্ছে, হায়াসিন্থ হেয়ার দিয়ে তার সফটনেস, তার বিউটিকে বোঝানো হচ্ছে, নায়াড এয়ার দিয়েও তার বিউটিকে বোঝানো। তার মানে আলটিমেটলি তার বিউটিকে এমফেসাইজ করার জন্য কত রকমের মেটাফর ইউজ করেছে দেখো। হায়াসিন্থ হেয়ার, ক্লাসিক ফেস, নায়াড এয়ার্স। এয়ার্স মানে কি ভাবসাব, চালচলন, এটাকে বোঝানো হয়েছে। মানে সব কিছুই কবির কাছে কেমন লাগছে? খুবই কমফোর্টিং লাগছে নাকি, পিসফুল লাগছে, স্বস্তিজনক লাগছে, হ্যাঁ, জাঁকজমক মানে লেগেছে। আর সব কিছু পেয়ে যাওয়া মানে কবির আর বাকি কোনো কিছুর দরকার নেই। আরে কি আলোচনা নাকি, হ্যাঁ, কি বুঝতে পারছো? জি স্যার। গতবারের থেকে, হ্যাঁ, তোমাদের যে আগের সিলেবাস ছিল সেখানকার কবিতাগুলো কিন্তু অনেকটা ইজি ছিল, কিন্তু এখনকার কবিতাগুলো একটু মেটাফরিক্যাল এবং অ্যালিশন একটু বেশি থাকার কারণে একটু প্রবলেমেটিক, হ্যাঁ, তোমাদের বুঝতে একটু কঠিন হতে পারে। কিন্তু আগেরগুলো বেশ এত বেশি রেফারেন্স ছিল না। গত যে ইকোটা পড়লাম বা হেলেন যেটা পড়তেছি, হ্যাঁ, এগুলো তোমাদের জন্য একটু মনে হচ্ছে হার্ড লেভেলের একটা ইয়ে দেওয়া হয়েছে। আগে যেমন ছিল হচ্ছে টু ড্যাফোডিল, আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, হ্যাঁ, কবিতাগুলো ভালো ছিল, সহজও ছিল, সেগুলো না দিয়ে এখন এইসব কী কমনে কবিতা দিয়েছে, এগুলো আমার সাথে আইডিয়ালের সাথে মিলছে না। বরং এই ফার্স্ট ইয়ার এই জাতীয় কবিতাগুলো দেওয়া ঠিক হয়নি, ক্যানোনাইজেশন, তারপরে এইসব কী কমনে কবিতা দিয়ে রাখছে। হচ্ছে আগের কবিতাগুলো যথেষ্ট ভালো ছিল এবং অনেক ইয়া ছিল আর কি, ওর ভিতরে লাইফ নিয়ে বিষয়গুলো ছিল। আর এখন যেগুলো দিয়েছে ওর ভিতরে কেমন যেন বৈচিত্র্য দেখতেছি না, ঘুরে ফিরে সব একই রকমের একটা ইয়া। যাই হোক, এবার বলছে কি লু মানে কি বুঝো তো? লু হচ্ছে মানে হচ্ছে লুক। লু মানে কি? বড় করে নিই, দেখো লুক ইন ইয়ন ব্রিলিয়ান্ট উইন্ডো নিচে। ইয়ন মানে কি? ওই যে ওখানের, দেখো সব আর্কেইক ওয়ার্ড। আগে যেমন পেয়েছিলাম না ইয়োর, ইয়োর মানে কি? অতীতের, পূর্বের, মানে অতীতের, ঠিক আছে তো? তাহলে লাইক দোজ নাইশিয়ান বার্ডস অফ ইয়োর, ইয়োর মানে কি? আগের, অ্যানশিয়েন্ট টাইমের, ঠিক একেবারে ইয়ন মানে ওইখানের। হ্যাঁ, বলছে কি ইন ইয়ন ব্রিলিয়ান্ট উইন্ডো নিশে। নিশে মানে বুঝো তো? উইন্ডো নিশে। ব্রিলিয়ান্ট মানে চমৎকার। এখানে ব্রিলিয়ান্ট মানে কিন্তু মেধাবী না, বুঝতে পারছো? দেখো উইন্ডো নিশে মানে এই যে উইন্ডোর এই যে জায়গায় বোঝাই। দেখো আ উইন্ডো নিশে ইজ দ্য রিসেস স্পেস অর হলো ক্রিয়েটেড বাই আ উইন্ডো অন দ্য ইনসাইড অফ আ ওয়াল। তাহলে যখন একটা উইন্ডো আমরা তৈরি করি তখন ওয়ালের ভিতরের দিকে একটু জায়গা থাকে না, এই যে এই মহিলাটা যেমন বসে আছে, এইটা হচ্ছে কি নিশে, এটা হচ্ছে জানালা। আর জানালার দেওয়ালের যে বাড়তি অংশ এইটাকে বলা হচ্ছে কি নিশে, বুঝতে পারছো? এই যে যেমন জানালার এই যে অংশটুকু কি বাড়তি অংশ হচ্ছে নিশে, কি বুঝতে পারছো? তো তাহলে জানালা লাগানোর পরে এই যে এইটুকু হচ্ছে নিশে, এইটুকু, তারপরে এই যে জানালার এখানে একটা নিশে, এই জায়গাগুলোকে বোঝায়। এই যে এখানে যেমন নিশে এটাকে বোঝানো হচ্ছে, হ্যাঁ, এই যে এখানে যেমন এই যে ফ্লাওয়ার পট রাখা হয়েছে এগুলো হচ্ছে নিশে। তাহলে এইখানে সেটা বলছে এই যে এটা যেমন নিশে। তো এইখানে বলা হচ্ছে দেখো যে ইন ইয়ন ব্রিলিয়ান্ট উইন্ডো নিশে। ব্রিলিয়ান্ট মানে কি? চমৎকার, তাই তো? জানালার ওই নিশেতে হাউ স্ট্যাচু লাইক আই সি দি স্ট্যান্ড। আমি তোমাকে যখন দেখেছিলাম জানালার পাশে তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আই সি দি স্ট্যান্ড মানে কি? দি মানে তোমাকে, আই সি দি স্ট্যান্ড, আমি তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। কেমনভাবে? স্ট্যাচু লাইক, মানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখেছি। মানে কি? স্ট্যাচুর যেমন বিউটিফুল, ঠিক ওই রকম বিউটিফুল স্ট্যাচু হিসাবে তোমাকে আমি জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছি, ওই যে ওই উইন্ডোর নিশের কাছে। কাকে দেখছে দাঁড়িয়ে থাকতে? কাকে? হেলেনকে। ওই হেলেনকে নাকি? তার হেলেনকে। আমাদের এই গ্রিক মিথোলজির হেলেন না কিন্তু, এটা হচ্ছে কি তার হেলেন নাকি, যাকে সে সম্বোধন করেছে হেলেন হিসাবে। দেখো বলছে লুক দেয়ার ইউ স্ট্যান্ড। ইয়ন মানে ওই যেখানে, হ্যাঁ, ইন দ্যাট, ইয়ন মানে দ্যাট ব্রাইট উইন্ডো রিসেস, মোশনলেস অ্যান্ড এলিগেন্ট লাইক আ মার্বেল স্ট্যাচু। দেখো এখানে কিন্তু জাস্ট স্ট্যাচু লাইক বলেছে, কিন্তু স্ট্যাচুর সাথে যে এলিগেন্ট, মোশনলেস এই কথাটা আছে সেটা কিন্তু আর বলা হয়নি, বরং আমাকে বুঝে নিতে হবে। তাহলে কবিতা পড়তে গেলে অনেক কিছু আন্ডারলাইং মিনিং চলে আসবে। স্ট্যাচু মানে কি? লাইফ লাইক নাকি কোল্ড ডেড? কেমন বলো? স্ট্যাচু কি নড়তে চড়তে পারে? কোল্ড। হ্যাঁ,
তার ভিতরে কোনো জীবনী শক্তি নেই, সে ওয়ার্ম না, সে কোল্ড, তারপরেও তাকে মনে হয়েছে কি একদম এলিগেন্ট। হ্যাঁ, তাই বলছে দেখো হাউ স্ট্যাচু লাইক আই সি দি স্ট্যান্ড, আমি তোমাকে দেখেছি যে স্ট্যাচুর মতো তোমাকে দাঁড়িয়ে থাকতে। দ্য অ্যাগেট ল্যাম্প উইদিন দ্য হ্যান্ড, আর তোমার হাতে দেখেছি কি একটা ল্যাম্প। ল্যাম্প মানে কি বলো? প্রদীপ। বাতি। হ্যাঁ, প্রদীপ বা বাতি। সেটা কিসের বাতি? দেখো অ্যাগেট ল্যাম্প। অ্যাগেট ল্যাম্প কি? অ্যাগেট স্টোনের তৈরি বাতি। হ্যাঁ, দেখো অ্যাগেট ল্যাম্প, এই যে এই রকম, বুঝতে পেরেছো? এই যে দেখতে পাচ্ছ, মানে যেটা বিভিন্ন কালার দিয়ে জানালা ধরে রাখবে, এরকম কিছু কিছু আছে অ্যাগেট। দেখো অ্যাগেট মিনিংটা দেখি। দেখো অ্যাগেট ল্যাম্প ইজ আ ডেকোরেটিভ লাইট ফিকচার মেড ফ্রম দ্য অ্যাগেট জেমস্টোন। তাহলে এটা হচ্ছে এক ধরনের পাথরের মতো, তাই তো? যে পাথরটা বিভিন্ন কালারের হয় এবং তার ভিতরে যদি কোনো লাইট দেওয়া হয় সেটা বিচিত্র কালার ধারণ করে। তার মানে যে স্ট্যাচুটাকে আমি দেখেছি, মানে তোমাকে আমি স্ট্যাচুর মতো দেখেছি হাতে একটা অ্যাগেট ল্যাম্প থাকতে, ঠিক আছে তো? দ্য অ্যাগেট ল্যাম্প উইদিন দ্য হ্যান্ড। এছাড়াও আর কি দেখছি? ও সাইকি ফ্রম দ্য রিজিয়ন্স হুইচ আর হলি ল্যান্ড। বলতেছে প্রথমে তোমাকে তুলনা করা হলো কিসের মতো? স্ট্যাচুর মতো। স্ট্যাচুর সাথে তুলনা করতে করতে বলছে ও না, তুমি শুধু স্ট্যাচুর মতো না, তুমি অনেকটা ওই সাইকির মতো। সাইকি কি? এ আর একটা গডেস, বুঝতে পেরেছো? দেখো মানে প্রচুর রেফারেন্স রয়েছে এখানে, প্রচুর রেফারেন্স রয়েছে মিথোলজিক্যাল। দেখো সাইকি মানে কি? হিউম্যান সোল, মাইন্ড আর স্পিরিট। তবে এখানে গ্রিক মিথোলজি বলি, সাইকি ইন গ্রিক মিথোলজি, না তো আবার অন্য মিনিং আসবে, ঠিক আছে? দেখো গ্রিক মিথোলজিতে সাইকি মিনিং সোল ওয়াজ আ মর্টাল উইমেন whose story symbolized the journey of the soul. দেখো she was the wife of Eros। তাহলে এখানে সাইকি আসলে কি নির্দেশ করছে? সাইকি সিম্বলাইজ করতেছে দেখো যে হার স্টোরি ইজ অ্যান অ্যালেগরি ফর দ্য ইউনিয়ন অফ ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল। এইটা হচ্ছে মেন কথা। সাইকি স্পিরিচুয়াল এবং ফিজিক্যাল আমাদের যে ইউনিয়ন বা আমাদের মানে কি বলবো যে আধ্যাত্মিকতার ব্যাপারটাকে, সেটাকে নির্দেশ করে। হ্যাঁ, তো বলছে যে সর্বোপরি তোমাকে তো আমি একটা ফিজিক্যাল স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখলাম, কিন্তু তারপরে বলতেছি কি ও তো তুমি অলসো সাইকির মতো ফ্রম দ্য রিজিয়ন্স হুইচ আর হলি ল্যান্ড। তুমি এসেছো সেইখান থেকে যাকে আমরা হলি ল্যান্ড বলে থাকি। হলি ল্যান্ডটা কি বলো? পবিত্র স্থান। হ্যাঁ, পবিত্র স্থান কোনটা আমাদের? তীর্থস্থান। হ্যাঁ বলো। তীর্থস্থান। বুঝি নাই স্যার, তীর্থস্থান। তীর্থস্থান, ও আচ্ছা তীর্থস্থান বলতেছে। হ্যাঁ, তাহলে এখানে খেয়াল করো যে ইউ সিম টু মি লাইক সাইকি দ্য গডেস অফ দ্য সোল হু হ্যাজ কাম ফ্রম আ স্যাক্রেড ডিভাইন প্লেস আ হলি ল্যান্ড। তাই তো? একজন হলি ল্যান্ড থেকে আসতে যেমন একজন মানুষকে লাগে, ঠিক তোমাকে ওরকম পবিত্র। দেখো হলি ল্যান্ড যখন বলা হচ্ছে তখন বুঝতে হবে কি তাকে পবিত্র একজন মানুষ হিসাবে মনে করা হয়েছে, ঠিক আছে তো? তাহলে দেখো এই জায়গায় যদি আমরা দেখি, দেখো ইন দ্য ক্লোজিং ইমেজ এখানে মানে হেলেন ইজ নো লঙ্গার মিয়ারলি আ বিউটিফুল উইমেন, শি হ্যাজ বিকাম অ্যান আইডিয়াল ফিগার অফ স্পিরিচুয়াল অ্যান্ড ইটার্নাল বিউটি স্ট্যান্ডিং স্ট্যাচু লাইক ইন দ্য ব্রিলিয়ান্ট উইন্ডো নিশে। এটা কি নির্দেশ করছে? টাইমলেসনেস অ্যান্ড পিউরিটি অ্যাজ ইফ শি ইজ কার্ভড ইন মার্বেল অ্যান্ড বেইড ইন ডিভাইন লাইট। অন্যদিকে অ্যাগেট ল্যাম্প তো তার হাতে আছেই, যেটা রিপ্রেজেন্ট করছে ইনার ইলুমিনেশন অ্যান্ড উইজডম। মানে এগুলো সবই সিম্বলাইজ করতেছে। হ্যাঁ, বিউটি দ্যাট এনলাইটেন্স দ্য সোল। আমরা সিম্বলিজম পড়েছিলাম কি না এর আগে? প্রোজে পড়ছিলাম সিম্বলিজম কি জিনিস। সিম্বল বলতে কি বোঝায় বলো তো? প্রতীক। হ্যাঁ, প্রতীক, মানে একটা জিনিস দিয়ে আরেকটা জিনিসকে বোঝানো। তাহলে লাইট কিসের প্রতীক বলো? লাইট হচ্ছে কি এই যে বলছেন অ্যাগেট ল্যাম্প, ল্যাম্প এখানে কিসের প্রতীক হিসেবে কাজ করছে? দেখো রিপ্রেজেন্টস মানে সিম্বলাইজ করছে ইনার ইলুমিনেশন অ্যান্ড উইজডম। ইনার ইলুমিনেশন, তাহলে তাকে শুধু বিউটি হিসেবে রিপ্রেজেন্ট করা হয়নি, ভেতরের আলো এবং জ্ঞান। হ্যাঁ, জ্ঞানকে নির্দেশ করা হয়েছে। হ্যাঁ, সে লাইট ধরে আছে মানে সে জ্ঞান ধরে আছে। আমরা এডুকেশন ইজ কম্পেয়ার টু লাইট। এডুকেশনকে আলোর সাথে তুলনা করা হয় কিসের জন্য? কারণ আলো যেমন অন্ধকার দূর করে, তেমনি এডুকেশন বা শিক্ষা আমাদের মনের ভিতরের যে কি বলো
ইগনোরেন্স, অজ্ঞতা, সেটাকে দূর করে, তাই না? তো ওইরকম এগুলোকে এরকমভাবে সিম্বলাইজ করা হয়, কম্পেয়ার করা হয়। এছাড়াও বাই কলিং হার সাইকি, পো কানেক্টস হার টু গ্রিক মিথোলজি। ওই যে হোয়ার সাইকি সিম্বলাইজেস দ্য ইমর্টাল সোল অ্যান্ড ইটস ইউনিয়ন উইথ ডিভাইন লাভ। দ্য হলি ল্যান্ড রেফার্স টু নট আ স্পেসিফিক প্লেস বাট টু আ রিয়াম অফ স্যাক্রেড পারফেকশন। হ্যাঁ, হলিল্যান্ড মানে কি কোনো একটা পবিত্র জায়গাকে বোঝানো হয়েছে। তার মানে আলটিমেটলি তার বিউটিটাকে কি সেন্সুয়াল বিউটি হিসেবে তুলনা করা হয়েছে নাকি স্পিরিচুয়াল বিউটি হিসেবে তুলনা করা হয়েছে বলো তো? এখানে কি আমরা যে বিউটি নিয়ে কথা বলছি, এই বিউটির ভিতরে কি কোনো সেন্সুয়াল ইমেজ আসছে, মানে খারাপ কোনো কথা? স্পিরিচুয়াল। হ্যাঁ, এখানে কিন্তু খারাপ কোনো কিছু আসেনি, বরং এখানে তাকে একটা পবিত্র মানুষ হিসেবে তুলে ধরা হয়েছে। হেলেনকে যদিও আমরা সেন্সুয়াল একজন ব্যক্তি হিসেবে দেখেছি, হেলেনের সাথে কি আছে? ঝগড়া আছে, হেলেনের সাথে ধ্বংস আছে, হেলেনের সাথে ইলোপমেন্ট আছে, অবৈধ বা পরকীয়া সম্পর্ক আছে। কিন্তু এখানে যে সম্পর্কটা দেখানো হয়েছে এটাকে কি পুরো একটা পবিত্র একটা সম্পর্ক হিসেবে দেখানো হয়েছে, ঠিক আছে তো? এবং একজন মানুষকে কি করা হয়েছে? পার্মানেন্সি দেওয়ার জন্য, ইমর্টালাইজ করার জন্য তাকে বিভিন্নভাবে ক্লাসিক্যাল বিভিন্ন বিষয়ের সাথে কম্পেয়ার করে বা মেটাফরিকলি তাকে রিপ্রেজেন্ট করে দেখানো হয়েছে। অতএব আমরা যখন পড়তেছি তখন সে একজন আইডিয়াল ফিগার হিসেবে আমাদের সামনে উপস্থাপন হয়েছে। তারপর দেখো এখানে দ্য হলি ল্যান্ড রেফার্স নট টু স্পেসিফিক প্লেস বাট দ্য টু আ রিয়াম অফ স্যাক্রেড পারফেকশন, দ্য ওয়ার্ল্ড অফ আইডিয়াল বিউটি অ্যান্ড স্পিরিচুয়াল প্লেস। হ্যাঁ, অতএব হেলেন ইজ দাস এলিভেটেড বিয়ন্ড হিউম্যানিটি ইন্টু আ ডিভাইন ভিজন, গাইডিং দ্য পয়েট সোল টুয়ার্ডস ট্রান্সেন্ড অ্যান্ড ইটার্নাল হারমোনি। অতএব তার এই সৌন্দর্যে, তার ভালোবাসায়, তার আচরণে, ঠিক আছে তো, কবি যেন একটা মানে দিশেহারা অবস্থা থেকে একটা দিক নির্দেশনা পেয়েছেন, তাই তো? তিনি বুঝতে পেরেছেন যে সৌন্দর্য কাকে বলা হয়। এখানে একটা জিনিস খেয়াল করো যে দুইজন ব্যক্তির কথা যদি আমরা বলি, কাকে তোমাদের কেমন লাগবে? ঠিক আছে, মনে করো আমি তোমাদের পরিমণির কথা বললাম। পরিমণি বাংলাদেশের সিনেমার, তাই তো? নায়িকা হচ্ছে পরিমণি। এনার প্রতি তোমাদের মন মানসিকতা কেমন হবে? আর যদি বলা হয় মাদার তেরেসা, তার কথা বলা হয়, তাহলে কার দিক থেকে তোমার মানে শ্রদ্ধাজনক একটা ব্যাপার আসবে আর কার কথা ভাবলে সেন্সুয়াল ইমেজ আসবে? কোনটা বলো তো? মাদার তেরেসা হচ্ছে সম্মান আসবে আর সেন্ট্রাল হচ্ছে পরিমণি। হ্যাঁ, তাহলে দেখো দুইটা ফিগার তোমাকে দুই জিনিসকে রিপ্রেজেন্ট। তাহলে এই যে কবিতাটা আমরা পড়লাম, এই কবিতাটা আমরা কি পরিমণি হিসাবে আলোচনা করব নাকি মাদার তেরেসা হিসাবে আলোচনা করব? মাদার তেরেসা। মাদার তেরেসার মতো, তাই না? হ্যাঁ, তাহলে এই যে তাহলে মাদার তেরেসাকে যেমন আমরা ভালোভাবে চিনি, হ্যাঁ, এবং তাকে একজন পবিত্র মানুষ হিসাবে চিনি, এবং সে মানুষের সেবা করেছে, সেও নিশ্চয়ই সুন্দর ছিল, কিন্তু তার ইমেজটা আমাদের কাছে সম্মানজনক। কিন্তু পরিমণি বা এই জাতীয় সিনেমার নায়ক নায়িকা এরা কিন্তু আমাদের কাছে সম্মানজনক না। ওদের ফেস মাথায় আসলেই আমাদের এক ধরনের অন্য মানে নেগেটিভ একটা ইমেজ বা একটা অন্য ধরনের চিত্র কিন্তু আমাদের ক্রিয়েট হয়। তো এখানে যে বিউটিটা আলোচনা করা হয়েছে, এখানে যে হেলেন হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে, এই হেলেন আমাদের ওই গ্রিক মিথোলজির হেলেন না, যদিও ওর নামটা দেওয়া হয়েছে, কিন্তু এখানে হেলেনকে অনেক বেশি পারফেক্ট এবং স্পিরিচুয়াল হিসাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, বুঝতে পেরেছি? এবং এখানেকার বিউটিটা নট আ সেন্সুয়াল বিউটি, রাদার আ স্পিরিচুয়াল অ্যান্ড আইডিয়াল বিউটি হিসাবে কবি রিপ্রেজেন্ট করা হচ্ছে, যেটা একমাত্র কল্পনায় পাওয়া সম্ভব, যেটা একমাত্র কল্পনা দিয়ে বা ইমাজিনেশন দিয়ে এটাকে কী করা দরকার, মানে আঁচ করা যেতে পারে, বা আমরা এটাকে মানে কী বলবো, একটা রূপ দিতে পারি, একটা শেপ দিতে পারি। তাছাড়া এরকম বিউটি আমরা আশা করি খুঁজে পাবো না, নাকি? এরকম বিউটি কি পাওয়া সম্ভব বলো? হ্যাঁ, এটা শুধুমাত্র কল্পনায় এই বিউটিগুলোকে আমরা ভাবতে পারি। হ্যাঁ, তো দেখো এখানে তিনটা স্টেঞ্জাতে তিনভাবে কল্পনা করা হয়েছে। আমি একটু চেষ্টা করলাম বিষয়টাকে বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে দেখো, কবিতা পড়তে গেলে তুমি যদি শুধু ওয়ার্ড মিনিং খুঁজে বার করো, এটা কি তুমি কোনো অর্থ খুঁজে পাবে এই কবিতার? বলো, শুধু দিয়ে এটা কিন্তু পাওয়া সম্ভব না। তাহলে তোমাকে একটা ওয়ার্ডের সাথে কি যায় সেটাকে বুঝে নিয়ে মিনিং করতে হচ্ছে। দ্য হায়াসিন্থ হেয়ার, এখন এখানে হায়াসিন্থ মানে যদি আমি ধরি শুধুমাত্র যে কচুরি পানা, তাহলে তোমার চুল হচ্ছে কচুরি পানার মতো, এটুকু বললে শুধু হবে? বলো। জি স্যার, না, কচুরি পানার মতো সুন্দর, হ্যাঁ, কচুরি পানা দিয়ে যে সফটনেস আছে, তার যে বিউটি আছে, সেটাকে বোঝাতে হচ্ছে, তাই না? তাহলে ওইটা দেখো কোথায় হায়াসিন্থ আর হায়াসিন্থকে রেফার করছে, সেটার মিনিং ধরে এনে আমি এটা বোঝার চেষ্টা করছি যে এইটা নায়াদ বলতে বোঝাচ্ছে স্পিরিট, নিম, সেই নিম্পের ব্যাপারটা বুঝে আমরা এখানে তার আচরণটা বোঝাচ্ছি।
ক্লাসিক বলতে আমরা বুঝতে পারছি যে হেলেনকে বোঝাচ্ছে, অতএব হেলেনের ফেসটা সুন্দর ছিল তাই তার বিউটিফুল ফেসকে বোঝানো হচ্ছে। এইভাবে করে ঘুরে ফিরে নিয়ে আসা হচ্ছে, এনে একটা মিনিংকে ধরা হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে মানে কি সাহিত্যের সৌন্দর্য। সাহিত্য সরাসরি কথা বলে না, সাহিত্যের একটা বিশেষ ভাষা আছে, সেই ভাষাটা বুঝতে আমাদের কিছু টাইম লাগবে, বুঝতে পেরেছো? এর জন্য অনেকের কাছে কঠিন লাগবে, অনেকে হাল ছেড়ে দিবে যে কিছুই বুঝতেছি না। কিন্তু তুমি যদি একটু স্টাডি করো, একটু স্ট্রাগল করো, একটু যদি রিসার্চ করো, তাহলে তুমিও নিজেও এই বিষয়গুলোকে আস্তে আস্তে বুঝতে শিখবা। কি আমি বুঝতে পারছি বিষয়টা? বলো। জি স্যার। আচ্ছা, তাহলে আমি এখান থেকে একটু রিডিংটা পড়ে দিই সরাসরি এই জায়গাটা। হ্যাঁ, একটু দ্রুত রিডিং দিয়ে দিই, একটু ওয়েট করবা, যেহেতু সময় একটু দেরি হয়ে গেছে, কিছু করার নেই, অনেক কিছু বলতে। দেখো, ইন দ্য ওপেনিং স্টেঞ্জা দ্য পোয়েট কম্পেয়ার্স হেলেন্স বিউটি টু দ্য নাইশিয়ান বার্কস অফ ইয়োর, যেগুলো হচ্ছে অ্যানশিয়ান গ্রিক শিপস দ্যাট ক্যারিড টায়ার্ড ট্রাভেলার্স সেফলি হোম অ্যাক্রস কাম পারফিউম সিজ। দিস ইমেজ রিপ্রেজেন্টস হাউ হার বিউটি ব্রিংস, দেখো এই যে এবার আসছে মূল কথা, তাই না? দেখো, এইটুকু তো হলো কবিতার কথা, কিন্তু এই কবিতাগুলো কি বলতেছে তা এখানে পরে বলা হয়েছে। দিস ইমেজ রিপ্রেজেন্টস হাউ হার বিউটি ব্রিংস কমফোর্ট, পিস অ্যান্ড রেস্ট টু আ ওয়ারি সোল। হ্যাঁ, একটা ক্লান্ত সোলকে কীভাবে শান্তি, কমফোর্ট এবং রেস্ট দেয়। দ্য পারফিউম সি সাজেস্ট ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড ডিভাইন চার্ম, while the native shore stands for the poet's spiritual homeland, a place of emotional relief and inspiration. Spiritual homeland মানে হচ্ছে ইমোশনাল রিলিফ, তাই তো? স্পিরিটকে রিলিফ দেওয়ার মতো বা ইন্সপিরেশন দেওয়ার মতো। হেলেন্স বিউটি দেয়ারফর, ট্রানকুইলিটি মিন কি এখানে? বলো। ট্রানকুইলিটি মিন, ট্র্যাঙ্কুইলিটি মানে ওই যে শান্ততা, নীরবতা, এই যে পিস, পিস। ট্র্যাঙ্কুইলিটি বলতে এখানে পিস বুঝতেছি, ঠিক আছে তো? জি স্যার। হ্যাঁ, তাই বলছে হেলেন্স বিউটি দেয়ারফর ফাংশনস লাইক আ স্পিরিচুয়াল শিপ গাইডিং দ্য রেস্টলেস ওয়ান্ডারার বা পয়েট হোম টু সিরিনিটি অ্যান্ড জয়। এটা গেল। এবার হচ্ছে দেখো, দ্য সেকেন্ড স্টেঞ্জা কানেক্টস হেলেন্স বিউটি উইথ দ্য আর্টিস্টিক পারফেকশন অফ অ্যানশিয়ান গ্রিস অ্যান্ড রোম। দ্য পয়েট অ্যাডমায়ার্স হার হায়াসিন্থ হেয়ার, ক্লাসিক ফেস অ্যান্ড নায়ার্স হেয়ার, describing her as the embodiment of mythological grace and elegance. Through her, the poet recalls the glory that was Greece, যে এক সময় গ্রিসে এরকম গ্লোরি ছিল যে গ্লোরি আছে তোমার। দ্য গ্র্যান্ডিয়ার দ্যাট ওয়াজ রোম, যে রোমের যে গ্র্যান্ডিয়ার ছিল সেই গ্র্যান্ডিয়ার এখন তোমার। সিম্বলাইজিং আ রিভাইভাল অফ লস্ট কালচারাল অ্যান্ড অ্যাস্থেটিক আইডিয়াল অফ দ্য ক্লাসিক্যাল ওয়ার্ল্ড। অতএব ক্লাসিক্যাল ওয়ার্ল্ড, সে প্রাচীন যুগের যে সৌন্দর্য ছিল, কালচারাল যে অ্যাস্থেটিক আইডিয়ালগুলো ছিল, যেগুলো হারিয়ে গেছে, সেগুলো যেন এখন এই হেলেনের বিউটির মধ্য দিয়ে ফুটে উঠছে। হেলেন্স বিউটি ইজ দাস নট মিয়ারলি ফিজিক্যাল, ইট রিপ্রেজেন্ট দ্য রিভার্থ অফ ইন্টেলেকচুয়াল অ্যান্ড আর্টিস্টিক এক্সিলেন্স। শি বিকামস আ ব্রিজ বিটুইন দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য ইমর্টাল হেরিটেজ অফ অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন। যে বর্তমান সময়ের সাথে কবি সেই অতীতের যে ইমর্টাল যে হেরিটেজ অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন রোম বা গ্রিসের, তার মধ্যে একটা কানেকশন তৈরি করে দিয়েছেন, দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে সেও ঠিক এরকমই, মানে কি বলবো, এরকম দেশের মতো আকর্ষণীয়। হ্যাঁ, ইন দ্য ফাইনাল স্টেঞ্জা পো এনভিজনস হেলেন অ্যাজ স্ট্যান্ডিং স্ট্যাচু ইন আ ব্রিলিয়ান্ট উইন্ডো নিশে হোল্ডিং অ্যান অ্যাগ্যাট ল্যাম্প। দিস সিন ট্রান্সফর্ম হার ফর্ম আ মর্টাল উইমেন ইন্টু আ ডিভাইন অ্যান্ড ইটার্নাল ফিগার। হ্যাঁ, দেখো, আমরা অনেক সময় বিভিন্ন মূর্তি পাবো। হ্যাঁ, দেখো, গ্রিক মিথোলজির বিভিন্ন গড গডেসের যে স্ট্যাচু আমরা যদি একটু দেখি, স্ট্যাচুস অফ গডস অ্যান্ড গডেসেস। এই যে দেখতে পাচ্ছ, এই যে বিভিন্ন স্ট্যাচু, এইগুলো কিন্তু স্ট্যাচু না, এগুলো এই যে এই স্ট্যাচুটা যদি আমরা দেখি, যেটা আমরা পড়লাম, এটা কি এই স্ট্যাচুর সাথে যাচ্ছে কি না? দেখছো হাতে একটা ল্যাম্প আছে, এটা দেখতে পাচ্ছ? জি স্যার। মনে করো এরকম একটা, এই যে এরকম একটা মূর্তি জানালার পাশে রাখা আছে। তা ঠিক এই মূর্তিটার যেমন একটা আইডিয়াল ফ্রেম আছে, ঠিক কবি তাকেও ওইরকমভাবেই তুলে ধরছেন। ঠিক আছে? তো এই জায়গাগুলোকে এইভাবে রিপ্রেজেন্ট করছে কবি। তারপর দেখো যে দ্য অ্যাগেট ল্যাম্প সিম্বলাইজেস স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট অ্যান্ড পিউরিটি হোয়াইল হার স্টিল রেডিয়ান্ট ফর্ম রিফ্লেক্টস টাইমলেস পারফেকশন। দ্য পোয়েট কলস হার সাইকি দ্য গডেস অফ দ্য সোল। দেখো, অনেক সময় ব্রিফ কোয়েশ্চেন, হোয়াট ইজ সাইকি বা হু ইজ সাইকি?
এরকম যদি থাকে এগুলো কিন্তু বলতে পারতে হবে, এগুলো কিন্তু কোশ্চেনে আসবে, ঠিক আছে। হু কামস ফ্রম আ হলিল্যান্ড, যেটা বলছে কি হেলেন্স বিউটি ইজ স্যাক্রেড অ্যান্ড সেলিশিয়াল। সেলিশিয়াল মানে বুঝো তো স্বর্গীয়, তাহলে হেলেন বিউটি, এখানে হেলেনের বিউটি কিন্তু কোনো মানে ইমোরাল বিউটি না, এটা কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে কি স্যাক্রেড অ্যান্ড সেলিশিয়াল বিউটি। থ্রু দিস ডিভাইন ইমেজারি পো এলিভেটস হেলেন টু দ্য রিয়াম অফ ইমর্টাল সোল অ্যান্ড ইমব্লেম অফ স্পিরিচুয়াল লাইট, লাভ অ্যান্ড ইটার্নাল পিস। হ্যাঁ, তাকে লাইটের সাথে তুলনা করা হয়েছে, লাভের সাথে তুলনা করা হয়েছে এবং ইটার্নাল পিস হিসাবে তুলনা করা হয়েছে তার এই সৌন্দর্যকে। এমব্লেম মানে কি? প্রতীক। এমব্লেম মানে কি বলতো? তাহলে তার সৌন্দর্য হচ্ছে কি স্পিরিচুয়াল লাইট, লাভ এবং ইটার্নাল পিসের এমব্লেম বা প্রতীক, সিম্বল যেটা। হ্যাঁ, সিম্বল মানেও যা, এমব্লেম মানেও তাই। অতএব আলটিমেটলি আমরা কি দেখলাম? এখানে একটা আদর্শের সৌন্দর্যের বর্ণনা এখানে দেখলাম, তাই তো। অ্যান্ড হিম টু আইডিয়াল বিউটি, আদর্শ এক বিউটিকে দেখানো হয়েছে হেলেন এই কবিতার মাধ্যম দিয়ে। আর এই কবিতার পোর যে মানে কি বলবো আদর্শ বা আইডিয়াল, তিনি হচ্ছেন মিসেস জেন স্ট্যানার্ড, এটাকে বলা হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, একটু বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝেছো নাকি? কিছু বোঝা টোঝা গেল কবিতাটা? জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের কাজ হচ্ছে আমি যে শীটটা দিয়েছি এটা, এবং প্রথমে তোমরা তোমাদের একটু বই থেকে পড়বা, ঠিক আছে। বই থেকে দেখি কি অবস্থা, বইয়ের সেটিং টেটিং আছে, এই যে এইটুকু একটু দেখবা তোমরা। হ্যাঁ, এইখানে দেখো অ্যানোটেশন আছে না, অ্যানোটেশন বুঝো? দেখো 111 পেজ তোমাদের বইয়ের, পেয়েছো? 111 পেজ। পাইছো সবাই? লাইন বাই অ্যানালাইসিস 111 পেজ। দেখো অ্যানোটেশনস মূল কবিতার নিচে। জি স্যার পাইছি। হ্যাঁ, এই অ্যানোটেশন আছে 114 পেজ পর্যন্ত। তোমাদের কাজ হলো 111 থেকে 115 পেজ পর্যন্ত ইন্ট্রোডাকশন, সামারি পর্যন্ত পুরোটা পড়ে ফেলা, ঠিক আছে তো। তাহলে আরও একটু ভালো হবে, অনেক কিছু এখান থেকে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে 111 থেকে 115 পেজ পর্যন্ত সামারি পর্যন্ত পুরোটা পড়ে ফেলবা, মনে থাকবে? আচ্ছা, ওকে। তাহলে যদি কারো কোনো প্রবলেম থাকে আগামী ক্লাসে আমাদের কথা বলা হবে, আলোচনা করব। তো এই পর্যন্তই আমাদের আজকের আলোচনা। আশা করি যতটুকু বোঝাতে পেরেছি বুঝেছো তোমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই, গুড নাইট।